তোমরা দেশে লাইন দিয়ে ঢুকছো, তোমার কেমন মনে হচ্ছে? দেশে ঢুকছো কিছু স্পেসিফিক বই কিনবে বলে? অবশ্যই কি বই কিনবে? দেশে তো আপনার কি বলবো, শঙ্কর থেকে আরম্ভ করে সমস্ত ইয়ে আছে, তাদের যে কোনো একটা বই তো কালেক্ট করবোই। মানে বাচ্চা থেকে বড় বাচ্চা থেকে বড় সব ধরনের বই সব ধরনের, মানে শুধু বাচ্চাই কিনবে এরকম না 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 বড় এই সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া বইটা বিশেষ করে শঙ্করের বই। লাইনটা আজকে 26 বলে হয়তো বেশি, কম্পারেটিভলি ছুটির দিন, তাই জন্য সবাই এসছে। মাঝামাঝি তো এসছে, আজকে মেলার মাঝামাঝি হয়েছে, আরও একটা রবিবার আছে, আমরা এক্সপেক্ট করছি আর একটু বেটার হবে। হ্যাঁ, তবে 26 তারিখটা ডেফিনেটলি এবারের মেলার বৈশিষ্ট্য হচ্ছে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি এই ছুটির দিনগুলো মেলার মধ্যে পড়েছে। এগুলো সাধারণত অন্যান্য বার আমরা পাই না, এটাতে লোকের ভিড় হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এবারে সেই এক্সপেকটেশনটা আছে, এছাড়া রবিবারটা আছে। এবারে তো শীতকালে মেলা হচ্ছে, শীতটা রয়েছে, মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ রয়েছে, কাজেই মেলায় বিক্রি ভালো হওয়ারই কথা। এটা এখনও আমাদের এটাই মূল প্রাপ্তি যে অনুবাদ সাহিত্যগুলো আমরা মানুষকে অত্যন্ত ন্যায্য মূল্যে দিতে পারি, এটাই আমাদের মূল বৈশিষ্ট্য। মানে সেটা প্রজন্মের পর প্রজন্ম। হ্যাঁ, প্রায় এখানে যারা আসেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই বাবা মায়েরা এসছেন ছেলে মেয়েদের নিয়ে, তিনি পড়েছিলেন, ছেলেকে নিয়ে এসছেন ওই বইটা রিপ্রিন্ট হয়েছে কিনা জিজ্ঞেস করতে। এটা আমাদের কাছে এটা খুব কমন ব্যাপার, মানে তিনি পড়েছেন ছোটোবেলায়, এবং যার ফলে কি হয়েছে, তিনি তার ছেলে বা মেয়েকে নিয়ে এসছেন এবং বলছেন যে আমি স্কুলে থাকতে এটা পড়েছি বা প্রাইজ পেয়েছি। এটা আমরা খুব কমন শুনতে পাই যে ওটা আপনাদের এখন বেরোচ্ছে না, আমার ছোটোবেলায় এটা আমি পেয়েছিলাম, আমার ছেলে বা মেয়েকে আমি নিয়ে এসেছি, ওকে এটা কিনে দেবো বলে। এটা আমাদের কাছে খুব কমন। এটা যেমন দেবসাহিত্য কুটিরের রয়েছে, এটা তুলি কলমের রয়েছে। রেসপন্স বলতে এবছর বইমেলায় পাঠক আসছেন, বই দেখছেন। আসলে আমার মনে হচ্ছে যে পাঠকের পারচেসিং পাওয়ারটা একটু কমেছে। তার অনেকগুলো কারণ আছে, যেমন সাধারণ দ্রব্য মূল্য বৃদ্ধি এর একটা প্রবণতা রয়েছে। তারপর এখন যেটা হচ্ছে মান্থ এন্ড, অনেকের স্যালারি ক্রেডিট হয়নি বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোর জন্য আশা করি, আমার মনে হচ্ছে যে এবছর ব্যবসা গত বছরের তুলনায় অনেকটাই খারাপ। আর ওয়েদারটাও একটা ফ্যাক্টর করেছে, মানে যখন মেলা প্রথম থেকে শুরু হয় তখন হাড় কাঁপানো একটা ঠান্ডা ছিল, তার ফলে পাঠক আসতে পারেনি, দূরের পাঠকরা আসতে পারেননি শীতের জন্য। তো এই কারণগুলো অনেকখানি ডিপেন্ড করছে আর কি এই ব্যবসাটা খারাপ হওয়ার জন্য। মানে বইমেলায় বিশেষ করে বইমেলায় পাঠকরা একটু কমে এসছেন। 26শে জানুয়ারি বা ইত্যাদি ইত্যাদি ছুটির দিনগুলোতে ভিড় হয়েছে, কিন্তু সেইভাবে যে সেল আমাদের কথা বলছি খড়ি প্রকাশনী, গত বছরের তুলনায় আমাদের সেল এখনও পর্যন্ত অনেকটাই ডাউন আর কি। মানে আচ্ছা, আমাদের এবছর 5-6টি বই প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে বাংলায় বর্গী। বাংলায় যে বর্গী আক্রমণ হয়েছিল সেটি বাংলার বিভিন্ন অঞ্চলে হয়েছিল, মানে যারা আঞ্চলিক ইতিহাস চর্চা করেন সেই ভিত্তিতে এই বইটিকে দেখা হয়েছে যে তাতে সারা বাংলার বিভিন্ন অঞ্চল কীভাবে এফেক্ট হয়েছে, তার সাথে আঞ্চলিক ইতিহাস চর্চা যারা করেন তারা কীভাবে দেখেছেন আর কি। এইটা একটি বই বেরিয়েছে। একটি বই বেরিয়েছে মহামাত্রিকা কালী ও কৃষ্ণনন্দ আগমবাগীশ। 3 নম্বর বই হচ্ছে আপনার দ্য আর্মি অফ দ্য ইন্ডিয়ান মুগলস। এটা উইলিয়াম আরভিনের লেখা বই, এটা বিশ্বেন্দ্রনন্দ অনুবাদ করেছেন। আর ভারতের প্রাচীন ধর্মীয় সম্প্রদায় অমূল্যচরণ বিদ্যাভূষণের লেখা বিভিন্ন ধর্মীয় যে সংগঠনগুলো রয়েছে, সেগুলো সম্প্রদায়গুলো রয়েছে তাদের নিয়ে লেখা, এগুলো সংকলন করা হয়েছে আমাদের এই বইটাতে। আর আরও দুটি বই, একটি হচ্ছে প্রসেনজিৎ দাশগুপ্তর প্রত্নতত্ত্ব ও পুরাতত্ত্ব, আর আরেকটি বই হচ্ছে আপনার অসিত কুমার হালদারের ভারতের শিল্পকলা। এই 6টি বই কলকাতা বইমেলা উপলক্ষে আমাদের। আরেকটি বই চৈনিক পরিব্রাজক ফাহিম। এই কটি বই আমাদের কলকাতা বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে। এবছর বই পাবলিশ হয়েছে এই ব্রাত্যজনের কথা কাঙাল হরিনাথকে নিয়ে। বইয়ের বিষয়টা কি বলুন? কাঙাল হরিনাথ যে ভদ্রলোক ছিলেন তাকে তো ব্রাত্য করেই রাখা হয়েছিল, তিনি তো মুদ্রণ বা সাংবাদিকতা বিষয়টাকে তারা অন্য জায়গায় নিয়ে গেছিলেন।
সেই জায়গায় সেই সমস্ত বিষয় নিয়ে এই বইটা। তারপরে হচ্ছে ওইখানে আছে দেখেন ওই হিন্দু আচার ব্যবহার। মুশকিল হচ্ছে এখন এই বইটা যদি পড়া যায় তাহলে বইটার মধ্যে একটা প্রথম লাইন যেটা আছে, খুব ভালো একটা লাইন আছে, যে বলছেন যে শাস্ত্রকে আশ্রয় করে বিচার করা কর্তব্য নয়, যুক্তিহীন বিচারে ধর্মহানি হয়। এই বইটা নতুন কবিতার বই বলতে এই ভাস্বতী রায়চৌধুরীর কবিতার বই, তারপরে হচ্ছে এই বৌদ্ধস্তূপ সাঁচি এটা, তারপর হচ্ছে সঙ্গীত সংখ্যা বিজ্ঞান, এই একটা অসামান্য বই বেরিয়েছে, বিশ্বদেব মুখোপাধ্যায়ের বই বেরিয়েছে এটা। এই সমস্ত অনিতা অগ্নিহোত্রীর বই, এই আমার ঘর ও বাহির অনিতা অগ্নিহোত্রী, এই বইটাও নতুন বেরিয়েছে। ওদিকে দেখবেন আপনি কিছু কবিতার বই আছে সামনের দিকে, এই বইটি মানে নীল মলাট, কালো মলাট, এই বইগুলো নতুন বেরিয়েছে। তার মধ্যে আরেকটি সমস্যা হয়েছে যে এবারে বইমেলা করতে গিয়ে দেখলাম যে ডিজিটাল মাধ্যমে একটি ছাড় নিয়ে প্রোপাগান্ডা হয়েছে কোনো একটি ফেসবুকের কোনো একটি পেজে বা কিছুতে। তার ফলে গিল্ড অফিসিয়াল নোটিশ অনেককে ধরিয়েছে যে এই নির্দিষ্ট ছাড়ের বাইরে বই দেওয়া যাবে না। এই প্রোপাগান্ডাগুলোর কোনো তো প্রয়োজন নেই। ছোট প্রকাশনা সংস্থাগুলো তারা একটা নির্দিষ্ট অর্থমূল্যের বই কিনলে অনেক সময় একটু রিকোয়েস্ট করলে ছাড় দেন। তো এই বাজারি প্রোপাগান্ডা করে আলটিমেট বই মার্কেটের ব্যবসা নষ্ট করে লাভটা কি? কলেজ বই পাড়ার শ্রেণী চরিত্র তো এটাই, যে এখানে কোটা কলেজ স্ট্রিটের মার্কেটটা এখানে আসে ব্যবসা করার জন্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি তারা অনেক পাঠক আসেন যারা বই নেন, বই দেখে যান, সেই বইগুলো হয়তো কলেজ স্ট্রিট থেকে নেন, সেটা আমরাও তো অভ্যস্ত, যারা বই বেচি আমরা জানি যে এরা এইগুলো করেন। তাহলে এই ছাড়ের বিষয় নিয়ে একটি ফেসবুক পোর্টালে এই যে এটার প্রয়োজন ছিল না। আর সবথেকে বড় কথা হচ্ছে মাসের শেষের বইমেলা, যারা বইমেলার আহ্বায়ক, বইমেলার হর্তাকর্তা বিধাতা, তাদের এটা বোঝা উচিত যে মাসের শেষে বইমেলা করলে মুদ্রাস্ফীতির মার্কেট তৈরি হয়, তখন বই লোকে কিনতে চায় না। তাহলে আখেরে লসটা কার? লসটা প্রকাশকের হলো। লসটা এখানে বই মেলার সাথে যুক্ত কয়েকশো শ্রমিকের হলো। এরকম একটা জগতে আমরা বাস করছি, আমাদের যে হাল ছাড়লে চলবে, আমরা আমাদের কত বলবো, বলতে ইচ্ছে করে। খাদ্যবস্তু যখন উৎপীড়ন করি সেটা হচ্ছে আমি আসতে পারবো, কিন্তু মনের বস্তু যখন উৎপীড়ন পেছন দিকে দর্শন, আত্মদর্শন, কত রকমের বিশ্ব জুড়ে গত কয়েক শতক ধরে কত রকমের আমি একবার গ্রামে গিয়েছিলাম, এখানে আমাদের গ্রামের কয়েকজন মানুষ ঘিরে ধরে বললো আজকে পেয়েছি, তোমাকে পেয়েটাও কেন বললেন আমার প্রকাশ করে। রেসপন্স বেশ ভালো, মানে প্রত্যেক বছর যেরকম হয় এবারও সেরকম। মানে গত বেশ কয়েক বছর ধরে বইমেলায় লোকজন আসছেনও প্রচুর, বই কিনছেনও অনেক। সেটা একটা গেছিলো, কিন্তু গত বছরও এবছরও দেখেছি এখন বই কেনার প্রবণতাটা অনেক বেশি বেড়েছে বইমেলায় এসে। আমাদের এবারে 100টা বই বেরিয়েছে, 100-র ওপর। তার মধ্যে এখানে যেগুলো দেখছেন, এই বইটা গুপিগাইন বাঘাবাইন রেট্রোস্পেক্টিভ। এটা গুপিগাইন বাঘাবাইন যে সিনেমাটা, বিখ্যাত সিনেমা, সেটার মেকিং, সেটার সম্পর্কে যাবতীয় তথ্য নিয়ে প্রবন্ধের বই। এছাড়া আমাদের বেশ কিছু প্রবন্ধের বই, নাটকের বই, সিনেমা, গান, উপন্যাস, গল্প, অনুবাদ, বিভিন্ন ধরনের বই আমাদের বেরিয়েছে। প্রত্যেক বছরই বেরোয়, এই সমস্ত বিভাগেই আমাদের বই পাওয়া যায়, সিরিয়াস বই এবং ফিকশন নন ফিকশন দুটোই। আমাদের প্রতিভাস পাবলিকেশনটা আমাদের জেনারেলি প্রবন্ধের বই, নন ফিকশন বইয়ের ভীষণ ভালো কালেকশন আছে, সেটা সবসময় আমাদের ডিমান্ড থাকে। এছাড়া আমাদের গান এবং সিনেমার বইয়ের ডিমান্ডটা আমরা দেখেছি যে বেশি। সিনেমার বই যেহেতু আমরা প্রচুর বিদেশি এবং দেশি চলচ্চিত্রকার, তাদের নিয়ে আমাদের প্রচুর বই আছে, তো সেগুলোর জন্য স্পেশালি লোকে আসেন। এছাড়া অন্যান্য গল্প, উপন্যাস, কবিতা, এগুলো তো সবসময় বিক্রি হয়। এবছর আমাদের বেশ কয়েকটা নতুন কবিদের কবিতা বেরিয়েছে, যেমন
অমৃতা ভট্টাচার্য, কৃষ্ণালক্ষ্মী সেন, পাপড়ি গুহ নিয়োগী, বেবি সাউ, নিবেদিতা আচার্য, এছাড়াও আরও বেশ কয়েকজন অন্যান্য কবিরা আছেন, নতুন কবি। এবং বিনয় মজুমদারের যে আমাদের কাব্য সমগ্র আগে ছিল 1, 2, এবারে 3 নম্বর আর 4 নম্বরটা বেরোচ্ছে। শামসুর রহমানের প্রথম কবিতা সমগ্র 1 নম্বর আমাদের ছিল আগে, এবার 2 নম্বর বেরিয়েছে। তো আমাদের বেশ কয়েকটা উল্লেখযোগ্য কবিতার বইও এবার বেরিয়েছে, নতুন পুরনো লেখক মিলিয়ে। কিনবেন 10 টাকায়, করবেন 20 মিনিট, আসবেন 1 ঘন্টা। ওই 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 বইটাতে সামনে আছে, ওটা বেশি চলে। হ্যাঁ, ওটা এইসব মালগুলো বেশি চলে, এসব চালু মাল আছে। ওই স্টলে ওখানে নিতে গেলে 5,000 5,500 টাকা নেবে, বসতে গেলে আমরা গরিব মানুষ কোথা থেকে দেবো? আমরা 20-30 হাজার টাকা বিজনেসে লাগাই, ওই জন্য আমরা ফুটপাতে বিক্রি করি। দেখুন, যারা বুক লাভার্স তারা কিন্তু লাইন হোক মারামারি হোক সে ঢুকবে। আমি থাকি অনেক দূর, আমি থাকি বাটানো, বই হাতে পাবো, দেখবো এইটা কলেজ স্ট্রিটে পাওয়া যায়, কিন্তু ব্যাপারটা হলো ওখানে তো আমাকে নির্দিষ্টভাবে বলতে হবে। এখানে নানা রকম বই আছে, আমি দেখে নিজেকে চয়েস করতে পারি যে কোনটা ভালো, কোনটা মন্দ, বা কোনটা আমার অ্যাট্রাকশান আসছে এই ধরনের। যেমন ধরুন, আমি একটা উদাহরণ, আমার নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বই পড়তে খুব ভালো লাগে। তা ওখানে গিয়ে কলেজ স্ট্রিটে গিয়ে যে কোনো একটা বইয়ের নাম বললাম, কিন্তু এখানে যেমন নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর অনেক রকম বই দেখুন, আমার ছেলে আমার থেকে বই লাভার্স বেশি, কিন্তু মুশকিল হয়েছে যে ও এখানে থাকে না, ও এই স্বাদগুলো পায় না। কিন্তু আমি যখন ফোনে ওর সঙ্গে কথা বললাম, বলে তুমি এক্ষুনি যাও গিয়ে দেখে এসো, আর আমাকে এসে ন্যারেট করো। আছে যারা সত্যিকারের বই ভালোবাসে তাদেরও আছে, তবে ভিড় একটু কম, আগেকার থেকে একটু ভিড়টা কম, কিন্তু ভালোবাসা আছে। অন্য প্রতিষ্ঠানের কথাটা আমি বলতে পারবো না, বাট আমার এখানে যেটা হয় সেটা হচ্ছে গতিধারা নর্মালি হচ্ছে যত রকমের মানে মোটামুটি অনেক রকমের বই করে, বাট মেইনলি ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করে, বিশেষ করে জেলাভিত্তিক ইতিহাস। তো আমার এখানে মেইন যারা পাঠক তারা হচ্ছে যে আপনাদের এখানেই যারা আর কি মানে আদিপুরুষ বা পূর্বপুরুষরা যারা আমাদের বাংলাদেশের ওই সাইডে ছিল, তো ওনারা আর কি এখানে এসে তাদের ওই জেলার সম্পর্কে জানতে চায়, ওই জেলাভিত্তিক ইতিহাসগুলো কালেক্ট করতে চায়। তো দেখা যাচ্ছে যে তারাই আসলে আমার পার্সোনালি মেইন কাস্টমার, মানে আমার পাঠক হচ্ছে ওনারাই। তো আমার এখানে যেই বইগুলো বিক্রি হয় মোস্ট অফ দ্য হচ্ছে ওই জেলাভিত্তিক ইতিহাসগুলো। আর রেসপন্স মোটামুটি মানে আগের বারের থেকে এবার যে কোনো কারণেই হোক তুলনামূলক কম, এই তো আর কি। আর এমনিতে আসলে পাঠক তো আছে এই জায়গায়, আমাদের কিছু পাঠক আছে, কিন্তু মনে হচ্ছে যে একটু মানে আগের থেকে যে কোনো কারণেই হোক চাহিদাটা কমে গেছে। আর সেটা যে কোনো কারণ থাকতে পারে, ধারণা করতেছি হয়তো শীতের কারণে হতে পারে, অথবা এবার হতে পারে যে আপনার মাধ্যমিক পরীক্ষা এখানে এগিয়ে আসার কারণে হতে পারে। হ্যাঁ, এটাও একটা বিষয় হতে পারে, মাসের শেষে হওয়ার কারণে একটা প্রবলেম হতে পারে। তো আসলে এখানকার বিষয়টা আসলে আমরা ভালো বলতে পারবো না এক্স্যাক্টলি কী হয়েছে, বাট আমার এটা অনুমান বলছে, যেহেতু আমি লাস্ট ইয়ারেও আসছি, যে লাস্ট ইয়ারের থেকে এবারের তুলনামূলক চাহিদাটা কম, বা আমার মানে এখানে সেরকম এঙ্গেজটা হচ্ছে না আর কি। একটা বিষয় আমার ইন্টারেস্টিং মনে হয় যে এই যে বাংলা ভাষা তো বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ একই, এবার হচ্ছে গিয়ে যে বাংলাদেশে পশ্চিমবঙ্গের বাংলা বই বা বাংলা সাহিত্য বা বাংলা সিনেমা, গান, এগুলো নিয়ে যতটা চল আছে মানুষের মধ্যে, যতটা চর্চা আছে, পশ্চিমবঙ্গের নেই। আচ্ছা, বাংলাদেশে কিন্তু চমৎকার কাজ, মানে এটা কি কাটিয়ে ওঠা সম্ভব, মানে বইমেলার মাধ্যমে যদি সেভাবে এটার বিপণনটা করা হয় অবশ্যই সম্ভব, হয়তো কর্তৃপক্ষভাবে করতে পারছে না, এর জন্য আশানুরূপ ফল পাচ্ছে না। এটাই মানে আসলে এখানে আসলে যারা কর্তৃপক্ষ আছে তারা আসলে কি করতেছে এটা আসলে আমার ঠিক জানা নেই।
কেন হচ্ছে না, কিন্তু তারপরেও আপনাদের এখানে তো বাংলাদেশি পাঠক আছে, ভালোই আছে, মানে সরি আপনাদের এখানে মানে বাংলাদেশি বইয়ের পাঠক অনেক আছে, হ্যাঁ, চলছে তো। আছে, কিন্তু বাংলাদেশে অত বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, না তা ঠিক আছে, এটাই। থ্যাংক ইউ। ওকে, মাই প্লেজার। কেমন লাগছে ওখানে এসে? হ্যাঁ, এখানে এসে তো প্রতি বছরই ভালো লাগে। মানে এই নিয়ে কত বছর হলো? এই তো 2019 থেকে আসা শুরু করলাম, তার মানে কন্টিনিউ আসছি, 4 বছর 5 বছর 5-6 বছর ধরে আসছি। দিন দিন পাঠক সাদাত হোসেনের বাড়ছে, এটাই ভালো লাগছে। মানে মোটামুটি ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো রেসপন্স। এখন তো সাদাত হোসেন দুই বাংলায় খুবই জনপ্রিয়। হ্যাঁ, এখন আমরা এর জন্য তাকে বলি দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক, কারণ এখানেও যেই পরিমাণ পাঠক আছে অ্যাভারেজ সব বই বিক্রি হয়, ওইখানেও সেম, তার সব বই বিক্রি হয়। প্রতিটা বইয়ের জন্যই পাঠক তুমুল আগ্রহ নিয়ে থাকে। উচ্চ পড়া একটা লক্ষ্য করা যায় না বই মেলায়। হ্যাঁ হ্যাঁ, এটা তো সাদাত হোসেনের জন্যই শুধু। মানে বাংলা ভাষা এক কথায় যে কাঁটাতার ভেঙে দিচ্ছে। হ্যাঁ, এটা হলো কাঁটাতার। এখন অনলাইনের যুগ, এই যুগে কোনো কাঁটাতার নেই। এই সাদাত হোসেনের বই ছাড়া আরও অন্যান্য লেখকের বই যে আছে, এর ভিতরে রবিন জামান খান আছে, তার বইও খুব এই বাংলায় ভালো চাহিদা আছে। পাশাপাশি শরীফুল হাসান আছে, তাদের বইগুলো টুকটাক ভালো চাহিদা আছে, কিন্তু সাদাত হোসেন বেস্ট। রেসপন্স বলতে যে একটা আশা করেছিলাম যে বইয়ের বাজারে এবার একটা ঘাটতি থাকবে, মানে পাঠকদের হয়তো আমরা স্বাভাবিকভাবে সেরকম বইপত্র তুলে দিতে পারবো না, কিন্তু যতটা আমরা পরিকল্পনা করেছি যে পরিমাণ বই আমাদের স্টকে রাখা দরকার, এখনও মেলা প্রায় 7 দিন গড়িয়ে গেছে, সেখানে যে বিরাট একটা আশা হয়েছে সত্যি করে এটা বলবো না, কেন সেটা অফলাইন বলি অনলাইন বলি, খুব একটা যে আশানুরূপ মানে হেসে বাড়ি যাব এটা এখনও অবধি পরিস্থিতি তৈরি হয়নি। তবুও এখনও আরও 5-6টা দিন 7টা দিন হাতে পাবো। আশা করি পাঠকরা একটা ভালো রেসপন্স আমাদের করবে, কেন আমাদের এই সময় বড় টাইটেল রয়েছে। তো দেখা যাক, আশা করি আমরা হয়তো এবারে এটা হতে পারে যে যেহেতু আমরা তরুণ প্রকাশক বলেই আমরা খুব কলেজ পাড়াতে পরিচিত, তা সেক্ষেত্রে দাঁড়িয়ে সিনিয়রদের তো একটা ফিক্সড মার্কেট আমরা বাজার যেটা বলি সেটা তো আছে, আমাদের একটু সময় লাগবে। তবে যা হয় যে আর একটু বেশি পরিমাণ বই মানুষের হাতে দিতে পারলে সেটা বাণিজ্যিক সাফল্য আমাদের থেকে মনে করি। নতুন বই বলতে অনিমা ভট্টাচার্যের এই বইটা নতুন, বর্ধমানের অঞ্চল চর্চা বইটা নতুন, বাংলা প্রাচীন বইটি নতুন, দেবেশ চট্টোপাধ্যায়ের বইটা নতুন এসছে আমাদের, আর মলয় রায়চৌধুরী তো নতুন। মলয় রায়চৌধুরী হাংরি যুগ যদি অনেক আগে বেরিয়েছে, তাও এটা মানে মেলাতে এই প্রথম মেলায় পেল। গানের দার্শনিকতা সঞ্জয় মুখোপাধ্যায়ের নতুন বই আমাদের, তৃষ্ণা বসাকের টিস্যু পেপারে পাঞ্চি আমাদের প্রায় একদম নতুন, বীরভূমের মন্দিরের পীরের মাজার সাহিত্য সাধক, এটাও আমাদের নতুন। এই বইটা নতুন বই এসছে, এবং আরও একটি বই, এটা বেশ অদ্ভুত ধরনের। তিনি দীর্ঘদিন ধরে হয়তো সাহিত্য চর্চা করেন না, কিন্তু তার সাহিত্যের প্রতি একটা নেশা রয়েছে। মন কেমনের গল্প, একটু অন্য ধরনের বই। এটা ফটোগ্রাফি নিরঞ্জন কর্মকারের, ওনার প্রচ্ছদ নিয়ে আমরা কাজটা করেছি, লেটারিংটা করেছেন দয়াময় বন্দ্যোপাধ্যায়। এগুলো আমাদের নতুন বই। তাছাড়া আর নতুন বই বিদ্যাসাগর, এই বইটি নতুন, দোলানাগ, দুটো বই নতুন। আর একটা বই আমাদের সন্দীপন গুপ্তের, এই বইটি আমাদের নতুন বই, 5 শিখে 5 আনা গল্পের বই। সার্বিক এই বইগুলোই আছে। বারবার নয় দাদা ভাই, আমাদের বাদল সরকারের শেষ সাক্ষাৎকার, বাদল সরকারের শেষ সাক্ষাৎকার কি বলে গেল? বাদল সরকার কি বলে গেল? ইন্দুমিতে বাদল সরকার কি বলে গেল? কম দাদা ভাই, মাত্র 2 টাকা দাদা ভাই, মাত্র 2 টাকা, একটা সিগারেটের দাম 3 টাকা। ভালো লাগলো যে আপনি আমাকে এত দিন ধরে মনে রেখেছেন। আপনি খুব যদি
সালটা যদি মনে হয় তাহলে 2009 সাল, আজ থেকে প্রায় 13-14 বছর আগের কথা। মানে বইমেলা মানে আমরা বিশ্বাস করতাম যে বইমেলা মানে বিরাট একটা আড্ডা, বিরাট একটা আনন্দ। আর এটাও ঠিক যে পরিচিত প্রকাশকদের বা পরিচিত বন্ধুদের যাদের বই, তাদের অনেক পয়সা কমিয়ে, মানে 100 টাকার বই 20 টাকায় নিয়ে যাবো, 30 টাকা নিয়ে, এটা একটা মনোপ্রবৃত্তি ছিল আমাদের সেই সময়, মজা ছিল এটা। এখন অনৈতিক না, একটা মজা ছিল। কিন্তু আমরা যখন পত্রিকা করেছি সেই সময়, কবিতা বুলেটিন হাত ধরে যখন এই পত্রিকা করি, তখন বইমেলা সামগ্রিকভাবে কিন্তু একটা ওপেন ছিল। এটা সর্বান্তকরণের যে কোনো সোশ্যাল মিডিয়া বা আমরা নিউজ চ্যানেলে এটা প্রকাশ্যে বলতে পারি, সেইটা কিন্তু অনেকটা ঘাটতি পড়েছে বইমেলাতে। কীরকম ঘাটতি পড়েছে? আগে বইমেলাতে আমরা যখন লিটল ম্যাগাজিন বিক্রি করতাম, লিটল ম্যাগাজিন যেখানে সেখানে যত্রতত্ত্ব যেভাবে খুশি বিক্রি করতাম, 2 টাকা হোক 20 টাকা হোক, সেই যে আনন্দ, এখন সেটা অনেকটা একটা স্ট্রাকচার চলে এসছে। এটা হতে পারে যে যারা বিজনেস ম্যাথমেটিক্যালে যারা দেখাশোনা করছেন বা একটা ইন্টারন্যাশনাল ফেয়ারকে কীভাবে আরও ইন্টারন্যাশনালাইজড করা যায় সেটার দিকে যখন তারা দৃষ্টি রাখছেন, তখন অনেক কিছু গোছাতে হয়। কিন্তু সেক্ষেত্রে আমরা বাঙালি, আমরা সাহিত্যপ্রেমী, আমাদের যে লিটল ম্যাগাজিনের ফ্লেভার বা বইয়ের যে ফ্লেভার, আমি নিজে বই বিক্রি করেছি, মানে খবরের কাগজ পেতে লিটল ম্যাগাজিন বিক্রি করেছি। আমার মনে পড়ে অনুপম বিশ্বাসের স্বর্ণপ্রভা, একদিনে 20 টাকার মানে বই, তখন তো খুব বই কমে পাওয়া যেত বা সস্তায় হতো, 20 টাকার বই 100 কপি আমি প্রতিদিন বিক্রি করেছি। তো সেই আমেজটা, সেই ফ্লেভারটা এখন আর বইমেলাতে নেই। এখন বইমেলা একটা স্টল না হলে মর্যাদা হয় না। একটা বইমেলায় প্রচুর পরিমাণ কর্পোরেট লুক না দিলে সেটাতে অনেক পাঠক যারা রয়েছেন তারা একটু নামি দামি আমাদেরকে মনে করেন না। এই ব্যাপারগুলো কিন্তু আছে, কিন্তু সেটাকে মানিয়ে নিয়েছি। তা না হলে আজকে খবরের কাগজের মাটিতে পাতা থেকে আজকে সামান্য পরিমাণ একটা স্টলে জায়গা পেয়েছি। এটা তো পরিবর্তন হয়েছে এবং অন্তকরণে সেটা স্বীকারও করেছি এবং মেনেও নিয়েছি। তা না হলে হয়তো স্টলে আসতাম না, আজও সেই জোর জুলুম করেই হয়তো খবরের কাগজ পেতেই পত্রিকা বা বই বিক্রি করতাম। তা একটু কিন্তু মনক্ষুণ্ণ হয়েছে। আসল কথা, আমরা যে পরিমাণ সংস্কৃতিতে বিশ্বাসী, যে আড্ডা হবে, চা হবে, গেঁজালি হবে, রাতের পর রাত চাদর নিয়ে ঝুলি নিয়ে বই পড়া হবে, সেইটা অনেকটা মিস করি, সেই আমেজটা আর নেই। আমি সত্যি কথা বহু বছর বিদেশে ছিলাম, তো আমি প্রায় 14 বছর পরে বইমেলায় আসছি। কিন্তু যেরকম শুনেছিলাম যে খুব খারাপ অবস্থা, সবাই পড়া বন্ধ করে দিয়েছে, অতটা খারাপ কিন্তু নয়। আমার মনে হয় ভালো মেটেরিয়াল পেলে সবাই পড়ে, এবং বেশ কিছু আর অডিও ভিজুয়ালের সাথে যদি এটা আমরা ক্লাব করতে পারি, যেরকম আমরাও ইউটিউব চ্যানেল শুরু করছি, লেখক সম্পাদকের আড্ডা, টক শো টাইপের করছি, তো এইগুলো করলে বা এইভাবে প্রচার মাধ্যমে আপনাদের মতো মানুষের থ্রু দিয়ে, তাহলে এটা আমার মনে হয় এটাকে যদি মিক্স করা যায়, মানে রিটন মিডিয়াম আর অডিও ভিজুয়াল, তাহলে এটা কিন্তু চলবে। অনেক ইয়াং ছেলেমেয়েরাও পড়ছে। একদম যে খুব খারাপ অবস্থা, অতটাই খারাপ অবস্থা সেটা নয়। চরম পাঁয়তারাবাজ আমি, অ্যানিম্যালিস্টিক খাবলাখাবলি, চূড়ান্ত বোরডম বাঁ হাতে সামলে দিই। বুঝি মানুষের ঐতিহাসিক সহ্য ক্ষমতা, অভিকর্ষের সাথে লড়াই। অপূর্বাকে মাত্র 3 সেকেন্ড দেখেছি এবছর। স্টক ফক করি না, ওসব পোষায় না। ভিকিরি ফিকিরি না, আমিই রাজা, ফাকিং হিরো আই অ্যাম। নিজের সাথে নিজের হাতাপাই মগজমারি, সেরিব্রাল কল অ্যান্ড রেসপন্স। জলজান্ত জাদুকর আমি, নিজের কসমিক ইমেজ মুহূর্তে ডিকোড করে দিই। প্রেমিক নই, চরিত্র মানি না, চরিত্রহীনতা মানি না। এক্সট্রিম শব্দটা আমাকে সামলে দেয় বারবার। সব কিছু সামলানোর দরকার আছে কি? 3 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ড ফেড ইন আউটে গেছে অপূর্বা। সমস্ত কোলাজ ভেঙে চুরে বেসামাল 1 সেকেন্ডের ট্রান্স নিয়ে রাস্তাঘাটে পার্টি ফ্লোরে পাঁয়তারা করে বেড়াচ্ছি, উন্মাদ মাতাল ম্যাডম্যান। আচ্ছা, মুক্তাঞ্চল আমাদের একটি প্ল্যাটফর্ম। আমরা চেষ্টা করছি যে সাহিত্য সংস্কৃতি নিয়ে মুক্ত মনের যারা, তারা এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করুক, কথা বলুক, হ্যাঁ, আলোচনা চলুক। এবং এর পাশাপাশি যেটা করছি, আমরা যারা বন্ধুবান্ধব সমমনস্ক, মূলত রাজনৈতিকভাবে সমমনস্ক এবং অবশ্যই লেখার রাজনীতির জায়গা থেকে যারা সমমনস্ক, এক জায়গায় একসঙ্গে বইগুলো পড়ছি। হ্যাঁ, প্রত্যেক বছর দু চারটে বই বেরোয়। তো এবছর একটু বেশিই বই বেরিয়েছে, আমাদের 9খানা বই বেরিয়েছে। 9টার মধ্যে 7টি কবিতার বই আর 2টি গদ্যের বই। তা আমি সেই বইগুলো একটু জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আছে বিনীতা কেমন আছো, এটা রাজস্বী পি দাসের, এটা কবিতার বই। এখানে আছে শৌখিন লোকেরাও পড়ে দেখতে পারেন, এটা আমারই কবিতার বই, প্রশান্ত হালদার আমার নাম। তো এটা হচ্ছে জ্যোৎস্না দিয়ে মাছ ঢাকার উপায়, আনিস আহমেদ, ওটাও কবিতার বই। বাসন্তী হাইওয়ে, পবিত্র সাপুই উপন্যাস। রক্সি বীজ, দেবাঞ্জন দাসের কবিতার বই। আকাশে কাগজের ছুট, মৌনী মণ্ডল, কবিতার বই। এখানে পাঠকের মৃত্যু, বিশ্বনাথ পুরকাইত, এটা হচ্ছে গল্পের বই। আর এখানে এটা আছে পাঁয়তারাবাজ, অংশুমানের
এটা কবিতার বই। এই মোটামুটি আরেকটি বই পাঠকের সমাবেশ, ওটা সোমনাথ ঘোষালের বইটা এই মুহূর্তে নেই, স্টকে নেই, শেষ হয়ে গেছে। এই 9খানা মোট আমাদের বই বেরিয়েছে, হ্যাঁ। তো এই বইগুলো নিয়ে আমরা এরকম বসছি, আমরা সেভাবে মানে আনঅথরাইজড বলা যায় এখানে। তো আমরা এরকম একটা রেডি করেছি, এরকম একটা জিনিস ফ্রেম সেট আপ, এটার নাম দিয়েছি আমরা বই কামান। হ্যাঁ, এই বই কামানে যেটা রয়েছে যে বইয়ের গোলা, হ্যাঁ, বই গোলা বারুদ, যে কোনো আমরা মনে করি অথরিটেরিয়ান যে ব্যাপার স্যাপার সেগুলোর বিরুদ্ধে একমাত্র দাঁড়াতে পারে শিক্ষা, এবং সেই জন্য বইটাকে আমরা গোলা হিসেবে ধরে এটার নাম দিয়েছি বই কামান। সেই বই কামান নিয়ে মেলায় আমাদেরকে নানানভাবে খাদানো হচ্ছে, আমরা সেই খাদানোটাকে এড়িয়ে এড়িয়ে রয়ে গেছি এখানে, এই হচ্ছে ব্যাপার। তার আগে আমরা বসতামই না, মানে বই নিজেদের মধ্যেই নিয়ে ঘুরে বেড়াতাম ব্যাগে নিয়ে, হ্যাঁ, বই নিয়ে এইভাবে কোথাও মানে অথরাইজড কোনো জায়গায় বসতাম না, বা মানে আমরা চাইছি আর কি, মানে যে অথরিটি আছে এটা সত্য, হ্যাঁ, কিন্তু যে কোনো অথরিটেরিয়ান ব্যাপারটার বিরোধী পক্ষ হিসেবে থাকতে চাইছি। স্টল নাম্বার ইনফিনিটি, হ্যাঁ, স্টল নাম্বার ইনফিনিটি, তার মানে এটাই বলতে চাইছি যে আমরা কোনো স্টল নম্বরের এই যে নম্বর যেটা অর্থাৎ সীমাবদ্ধ করে দেওয়া, এই সীমাবদ্ধতার মধ্যে থাকতে চাইছি না। এমনকি ভাষার রাজনীতিতেও কর্তৃত্ববাদের বিরুদ্ধে আমাদের একটা স্বর আছে, ঠিক আছে, প্রান্তিকতার যে স্বর, সেই স্বরটাকে আমরা মনে করি সেটাই মেন স্ট্রিম, সেভাবেই আমরা দেখছি, চেষ্টা করছি আমাদের লেখালেখিতেও সেগুলো ইনফ্লুয়েন্স করার বা সেগুলো প্রচারও করার, কথা বলার সেটা নিয়ে। তার মানে এই নয় যে অমুকভাবেই লিখুক, কিন্তু আমরা আমাদের যে চিন্তাভাবনা চালিয়ে দিতে চাইছি, একটা সাবোটেজ চালিয়ে দিতে চাইছি, যাতে অন্যরাও ভাবতে পারে, একটা ফ্রি থিঙ্কিংয়ের পরিষদ তৈরি হয়। আর আগে ছিল একদম চিহ্নিত করা যেত অমুক দেশে ডিক্টেটরশিপ চলছে, এখন সেটা নয়, এখন অমুক দেশে, অমুক রাজ্যে, অমুক গ্রাম পঞ্চায়েতে সব জায়গায় চলছে। তো সেই সময় আমার মনে হয় যে আমরা আমাদের সবচেয়ে সংখ্যালঘু, আমরা আমাদের মতো যারা এই কাজটা করছি, তো আমাদের মনে হয় এই যারা যতটুকু সংখ্যালঘু মানুষ আছে তারাও কিন্তু এই ব্যাপারটা মানে আরও বেশি করে এটা আঁকড়ে ধরা উচিত। রাজনৈতিক দুর্দশাই আমার চেহারা, এ নিয়ে ফ্যান্টাসি চলে না, কল্প বাস্তবেও বাতিল হয়েছি, হাজার গাছের ছায়ায় দাঁড়িয়ে লক্ষ পাখির চিৎকার ফাঁক করে পৌঁছতে চেয়েছি আরও আরও মানুষের কাছে। না হলে এরা যে সুন্দর, এই ব্রিজের তলায় হেজে যাওয়া লোনা জলের স্রোত, ধুকতে ধুকতে খেলে যাওয়া জোয়ার ভাটা, মানুষের মাংস খাওয়া বাঘের শরীর, এসব কাকেই বা জানাবো। কোনো ফ্যান্টাসিই আমাকে তোমার কাছে, তোমার ফাটা গোড়ালির কাছে লালাঝরা জীব সহ পৌঁছে দেবে না। যদি মরতেই হয় চাঁদ তারা ফুলটুল নয়, মানুষের চোখের সামনে, তার ভেটকে যাওয়া বুড়ির সামনে, তার রক্তমাখা হাতের আদরে মরে যেতে চাই। ফ্যান্টাসি বাতিল, তোমরা আমাকে বাতিল করেছো। আমি তোমাদের গাল ভরা বৃক্ষরোপণ উৎসব এড়িয়ে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের পাশে মাংস কিনছি। অল্প কথায় এর চেয়ে বেশি বলা সমীচীন হবে না। দেখুন, আমরা যখন বলতাম যে 370 দ্বারা তুলে দেবো, আমরা রাম মন্দির করবো, ইউনিফর্ম সিভিল কোড করবো, তখন মানুষ হাসত, ব্যঙ্গ করতো আমাদের। 1980 সালে পার্টি তৈরি হয়, 1987 সাল থেকে আমি পার্টির সাথে যুক্ত আছি। তখন মানুষ হাসত এবং ভাবতো এরা আবার কি করবে, কারণ মানুষ মিথ্যার প্রতিশ্রুতি পেয়ে এসছে, 34 বছর ধরে বামপন্থীরা করে এসছে, মানুষকে প্রবঞ্চনা দিয়েছে, ধোকার রাজনীতি করেছে এবং চটজলদি ভোট ব্যাংক রাজনীতি করেছে। 34 বছর ধরে আমরা কি দেখেছি, পাস ফেল তুলে দিয়েছিল। পাস ফেল তুলে দেখে একটা বিরাট সমাজ, নকশাল আন্দোলনে ব্রেন নষ্ট হয়ে গেছিল, ব্রেন হারিয়ে গেছিল, আমাদের সমাজের মধ্যে যে ভালো ব্রেন নষ্ট হয়ে গেছিল। আবার একই উপায় ইংরেজি তুলে দিয়ে তাদের নেতা নেত্রীর ছেলেমেয়েরা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়েছে, মিশনারি স্কুলে পড়েছে, বোর্ডিং স্কুলে পড়েছে, কিন্তু সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষ, দিন মজুর, প্রান্তিক চাষি, কলকারখানার যারা কাজ করতো, তাদের ছেলেমেয়েরা সে বাংলা মিডিয়ামে পড়েছে, ইংলিশ শেখেনি। তার মানে একটা জেনারেশন গ্যাপ হয়ে গেল। কিন্তু ভারতীয় আজকের যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে, শিক্ষা ব্যবস্থায় যদি উন্নতি হয়, সঠিক মানুষ শিক্ষা ব্যবস্থার সাথে ভারতবর্ষের ইতিহাস জানতে হবে, সত্যিকার তার মত ভিন্ন হতে পারে। দেখুন, দেশ থাকলে আপনি আমি থাকবো, দেশ থাকলে দল থাকবে, দেশই যদি না থাকে, দেশই যদি বিক্রি হয়ে যায়, দেশই যদি পরাধীন হয়ে যায়, তাহলে দলও থাকবে না, পথও থাকবে না, মতও থাকবে না। অতএব দেশের ভোটের স্বার্থে নয়, ভারতবর্ষের উন্নয়নের স্বার্থে কাজ করে যেতে হবে। সে যত কঠোর সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এটা ভারতীয় জনতা পার্টি দেখেছে। বাংলাদেশে যে নোয়াখালীতে যে নরহত্যা হয়েছিল তার ওপর বই এসছে, সত্যিকারের ইতিহাস মানুষকে তুলে ধরার জন্য বেশ কিছু বই এসছে, রাম মন্দিরের ওপর বই এসছে এবং অনেক
যুব লেখক আমাদের মধ্যে কিছু বই দিয়েছে, সেগুলো প্রায় শেষের দিকে নেই প্রায়। এবং যেভাবে যুব সমাজ এবং ছাত্র সমাজ আমাদের স্টলে এসছেন, আমরা বিশেষত কম পয়সার বই একদম যাতে মানুষ হ্যান্ডি মানে নিতে পারে বইগুলো, এরম বই রেখেছি আমরা। তারপর শিবপ্রসাদ রায়ের বিভিন্ন চটি বই আছে, অনেক পুরনো, ওগুলো মধ্যিখানে বিক্রি হচ্ছিল না, কম বিক্রি হচ্ছিল, এবার রিপ্রিন্ট করে এবার নতুনভাবে এগুলো এসছে। খুব সুন্দর ক্যামেরা, ফোনটা আজকে নেওয়া হয়েছে আমরা বিজেপির সরকারের পতন চাই। অবশ্যই আমরা জানি যে এই মুহূর্তে কোর্ট কাছারি, বড় বড় আদালত, ইলেকশন কমিশন, যা যা কিছু আমলাতন্ত্র সবই তাদের পকেটে। বহু বছর ধরে এই যে হিন্দি সাম্রাজ্যবাদ তাদের যে রিক্রুটমেন্ট পলিসির মাধ্যমে একদম টাইট করে নিজেদের লোকগুলো ঢুকিয়ে দিয়েছে। ফলে ভারত এই মুহূর্তে একখানা খুব কঠিন পরিস্থিতিতে রয়েছে। ফলে লড়াইটা এখন আমরা যে দাবিগুলো করলাম এগুলো একখানা আদর্শ যুক্তরাষ্ট্রের কথা, কিন্তু এই মুহূর্তে নানা খামতিযুক্ত যে সংবিধান রয়েছে সেটাকেই বাঁচানোর লড়াই আমাদের সামনে চলে এসছে। তাই বিজেপি, বাঙালির যে শত্রু বিজেপি, তার বিরোধী যে কোনো শক্তি যারা বিজেপিকে যে যে সিটে বাংলায় হারাতে পারে, আমরা তাদের পক্ষে, কিন্তু সেই দলগুলোকেও দেখতে হবে তারা যেন বাংলার ভূমিপুত্র ক্যান্ডিডেট দেয়। ঠিক আছে, এসব শত্রুঘ্ন সিনহা, এসব জিতেন তেওয়ারি তো অবশ্য বিজেপিতে চলে গেছে, এই অর্জুন সিং, শত্রুঘ্ন সিনহা, ঠিক আছে, ফুয়াদ আলিম, এইসব চলবে না। ঠিক আছে, বাংলার ভূমিপুত্র ক্যান্ডিডেটদের ভোট দিন। সেটা তৃণমূল হতে পারে, সেটা সিপিএম হতে পারে, সেটা কংগ্রেস হতে পারে, সেটা এসইউসি হতে পারে, আপনার যার যাকে মনে হয় দিয়ে দিন। কিন্তু এই বিজেপি আইএসএফ, অর্থাৎ বহিরাগত দল বিজেপি, সাম্প্রদায়িক দল আইএসএফ, ঠিক আছে, বিজেপি সাম্প্রদায়িক, অনেক বলে বিজেপি তাহলে সাম্প্রদায়িক না, অবশ্যই বিজেপি সাম্প্রদায়িক, কিন্তু সেটা হচ্ছে ইউপি বিহারে, সে তো এখানকার আউটসাইডার, ফরেন দল। সাম্প্রদায়িক তো অনেক পরে, সাম্প্রদায়িক হবার জন্য সেখানকার দল হতে হয়। আইএসএফটা অন্তত এখানকার দল, কিন্তু সেটা সাম্প্রদায়িক, ফলে ত্যায্য। আর বিজেপি একদম ফরেন পার্টি, ইউপি বিহার, ছাপড়া, নাগপুর, আহমেদাবাদ, গুজরাট, ঠিক আছে, লিট্টি চোখা, ঠেকুয়া, ফাফড়া, ঢোকলা, সেই পার্টি, তাই না? যার থেকে আমার বিশ্বনাথ পাহাড়ে যার থেকে পয়সা এসছে, জিপেতে জিপেতে যেতে পারে, আমার পেটিএম টাকা নিয়ে সব থেকে বেশি তুমি আমাকে দিলে। তুমি এখানে আলোকিত মানুষ হতে পারো, তুমি এখানে রামমোহনের সন্তান হতে পারো, তুমি এখানে বিদ্যাসাগরের সন্তান হতে পারো, কিন্তু বিদ্যাসাগরের মূর্তি ভাঙা পাবলিকদের কিরকম মনোভাব তা দিয়ে তোমার ভবিষ্যৎ নির্ধারণ হবে। এইটা হচ্ছে ভয়ঙ্কর একটা সময় আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং 2026-এর থেকে শুরু যে ডিলিমিটেশন প্রক্রিয়া, তার মাধ্যমে বাঙালির থেকে ডবলের বেশি রেটে বাচ্চা পয়দা করে তারা যেভাবে জনসংখ্যা তাদের যেখানে নিয়ে গেছে, তার নিরিখে লোকসভার আসন পুনর্বিন্যাস, অর্থাৎ কেন্দ্রীয় যে আইনসভা, লোকসভা, সেখানে বাংলার যে সিটের যে অনুপাত, যে 42/543, এই অনুপাত থেকে তারা আরও অনেক কমিয়ে আনার চেষ্টা করছে। কারণ আমরা সভ্য জাতি, আমরা পপুলেশন কন্ট্রোল করেছি, অসভ্যরা পপুলেশন কন্ট্রোল করেনি। তাই বাংলা পক্ষ আরেকটি দাবি যে অল ইন্ডিয়া পপুলেশন কন্ট্রোল বিল চাই, দ্বিসন্তান নীতির মানে ভিত্তিতে, এবং যারা এটা ফলো করবে না তাদের বিরুদ্ধে অ্যাকশান চাই। তাদের ভোটাধিকার নিয়ে নাও, তাদের সরকারি প্রকল্প থেকে বাদ দিয়ে দাও, তাদের সম্পূর্ণ মানে খুব ঝামেলা করে তৈরি করে দাও। এবং এই করে আমরা আশা করি যে আমরা একখানি সভ্য এবং একটি প্রগতিশীল ভারতবর্ষ করতে পারবো। আমরা কোনো জাতির বিরুদ্ধে নই, কোথায় কে উন্মাদ হয়ে গেল, কে উন্মাদানা হয়ে গেল তার ব্যাপার। ঠিক আছে, একটা কথা মাথায় রাখতে হবে, সভ্যের কাজ নয় অসভ্যকে সভ্য করা, সভ্যর কাজ হলো অসভ্যের থেকে সভ্যতাকে রক্ষা করা। আমরা বাংলা ও বাঙালির সভ্যতার পীঠস্থান, সারা বিশ্বে বাংলা ও বাঙালির সভ্যতার পীঠস্থান, সারা বিশ্বে নিপীড়িত বাঙালির শেষ আশ্রয় এই পশ্চিমবঙ্গকে বাংলা পক্ষ চোখের মণির মতো রক্ষা করবে। এবং তার অন্তর্বর্তীকালীন একটি স্টেপ হিসেবে, ধাপ হিসেবে আমরা যেটা বলছি যে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপিকে পরাস্ত করুন, এবং তার জন্য যাকে ইচ্ছে ভোট দিন, আপনার যাকে মনে হয় যারা পরাস্ত করার মতো অবস্থায়, যে যে সিটে যে যে অবস্থায় যে যে আছে।
থেকে পড়ো, হয়নি দেরি পড়ো, দল চালাতে হবে তোমায় পড়ো, তুমি পড়ো, ওড়ার থেকে পড়ো, হয়নি দেরি পড়ো, দল চালাতে হবে তোমায় পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো, অ আ ক খ, পড়ো বাবু, অ আ ক খ, 2 গুণে 4, 3 গুণে 6, পড়ো বাবু, অ আ ক খ, 2 গুণে 4, 3 গুণে 6, এইটুকু তো যথেষ্ট নয়, এইটুকু তো যথেষ্ট নয়, হাল ছেড়ো না পড়ো, সব জানতে হবে, সব জানতে হবে, শুরু করো, হাল ধরতে হবে তোমায় পড়ো, তুমি পড়ো, ওড়ার থেকে পড়ো, হয়নি দেরি পড়ো, দল চালাতে হবে তোমায় পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো, জেলখানাতে বন্দি মানুষ পড়ো, দ্বীপান্তরের মানুষ তুমি পড়ো, জেলখানাতে বন্দি মানুষ পড়ো, দ্বীপান্তরের মানুষ তুমি পড়ো, হেসেল ঘরের গিন্নি বান্নি পড়ো, পুরো তোমার চাকরি খতম পড়ো, হেসেল ঘরের গিন্নি বান্নি পড়ো, পুরো তোমার চাকরি খতম পড়ো, তুমি পড়ো, ঘর নেই যার পুজো স্কুল, ঘর নেই যার পুজো স্কুল, কাঁপছো শীতে চালো জ্ঞানের মূল, ঘর নেই যার পুজো স্কুল, ঘর নেই যার পুজো স্কুল, কাঁপছো শীতে চালো জ্ঞানের মূল, ক্ষুধায় কাতর ধরো তোমার বই, অস্ত্র হবে ওই, অস্ত্র হবে ওই, অস্ত্র হবে ওই, শুধাও কোনো ভয় পেও না ভাই, শুধাও কোনো ভয় পেও না ভাই, বিশ্বাসে আর ভর করো না, নিজের চোখে দেখো না সবটাই, বিশ্বাসে আর ভর করো না, নিজের চোখে দেখো না সবটাই, নিজের থেকে শেখো নিজা, জানুনি তার কি, নিজের থেকে শেখো নিজা, জানুনি তার কি, হিসেব করো পাওনা দেনা, শুধতে হবে তোমায়, হিসেব করো পাওনা দেনা, শুধতে হবে তোমায়, আঙুল ছুঁয়ে সব কিছুকে ধরো, প্রশ্ন করো, তুমি প্রশ্ন করো,
প্রচুর প্রচুর পার্থক্য, এবং বিশেষ করে কোভিডের পরে একটি বড় পরিবর্তন কিন্তু বইমেলার ভেতরে ঘটেছে। বিশেষ করে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের আশেপাশে আপনাদের মনে থাকবে যে আগে একটি সময় ছিল যে যখন ছাত্রছাত্রীরা এবং প্রচুর তরুণীরা তারা গান গাইতো, নিজেদের মতো করে কবিতা পড়তো, তাদের ছোট ছোট পত্রিকা দেখতে বলতেন, বিক্রি করতে, সেইটা কিন্তু আজকে প্রায় নেই। এবং ছোট পত্রিকা প্যাভিলিয়ন এবং গোটা বইমেলায় যেভাবে নিয়ন্ত্রণ বেড়েছে যে এইখানে এটা করা যাবে না, এখানে ওটা করা যাবে না, এইখানে বসে গান গাওয়া যাবে না, এইখানে বসে ছোট পত্রিকা বেচা যাবে না, তো সেইটা আমার স্মৃতিতে যে বইমেলা বা আমার বড় হওয়া, আমার কলেজে পড়ার সময়কার, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়কার যে বইমেলা, তার সাথে কোনো মিল নেই। কাজে আজকে বইমেলার যে বইমেলা, কলকাতা বইমেলাকে আমরা চিনতাম, তার থেকে তার একটা আমি বলবো যে একটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু ঘটে গেছে। আক্রমণ হলো কেন? আরে জবাব দাও, জবাব চাই, জবাব দাও। প্রকাশের অধিকার কেড়ে নেওয়া চলবে না, চলবে না। প্রকাশের অধিকার কেড়ে নেওয়া চলবে না। এটা প্রাইস 500। এটা স্টক আউট 6টার সময় আসবে, 6টার সময় আসবে, 6টায় আপনারা পেয়ে যাবেন। তাহলে আবার সেই স্ট্রিটে যেতে হবে। আজকে থাকুন না, 26শে জানুয়ারি ছুটির দিন, আজকে নিয়ে যাবেন। একবার তার আগে এসে ইয়ে করে দেবেন, আনতে গেছে, যদি চলে আসে পেয়ে যাবেন। হ্যাঁ, মানে আমরা প্রত্যেকবারই বলি যে এইবারই লাস্ট আর বিক্রি করব না, কিন্তু প্রত্যেকবারই আমাদের বাধ্য হয়ে বিক্রি করতে হয়, এরকম একটা ব্যাপার। এটার পেছনে এই আকর্ষণটা কারণটা, এটা কারণ দেখ, একটা তো নামটা যেটা রয়েছে সেটা সবাই বলবে যে হ্যাঁ এই জন্যই লোকে কিনছে, এটা তো অনেক ব্যাপার আছে, কিন্তু আমার একটা কথা খুব মনে হয় যে সেটা কতদিন কিনবে, 1 বছর, 2 বছর, 3 বছর, এটা তো হতে চললো আরও বেশি, এত বছর ধরে কিনছে এবং প্রত্যেকবারই এত এত করে কিনছে। এবার আমরা তো কাউকে গিয়ে আমরা ডিসকাউন্টও দিই না, ইনফ্যাক্ট কাউকে গিয়ে বলছিও না, আমাদের ফেসবুকে যেটুকু। হ্যাঁ, এই যে আলাদা আলাদা এডিশন বেরোচ্ছে, তাতে কি নতুন জিনিসপত্র এডিশন হচ্ছে? না, এটা নতুন কি আরও মানে পরিমার্জনা যেরকম যা হয় সংস্করণে সেটা হচ্ছে, তার সঙ্গে কালকে আমাদের নতুন যে ডিস্টোপিয়ার সংখ্যাটা ওটা আসবে, আশা করা যায় এটার সিকুয়েল হিসেবে ওটাও একই রকম ভালো চলবে। তো বইটি গত বছর আমাদের একটি বই বেরিয়েছিল ইংরেজিতে, যেটা আমরা আমাদের গ্রাউন্ড জিরো বলে একটি দ্বিভাষিক ওয়েব পোর্টাল আছে, তো গ্রাউন্ড জিরো এবং দিল্লির দিকে ওয়ার্কার্স ইউনিটি এবং আরেকটি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সংগঠন মিলে আমরা যে পাঞ্জাব হরিয়ানার আমরা যখন কাজটা শুরু করেছিলাম তখন এটি ছিল ওই চলমান আন্দোলন, সেই আন্দোলনের যে নেতা নেত্রীদের অনেকের একটি একদম তাদের মুখ থেকে শোনা যে কোন জায়গা থেকে তারা এই আন্দোলনে এসেছেন, খুব নিজেদের বিশ্লেষণ তাদের ওপরে চাপানোর আগে। তো আমরা বইটা সেখান থেকে একটু ইংরেজিতে বার করি। তো গত বছর 1 বছর কাজ করার পরে আমরা বাংলাতে ওইখান গোটাটা করে উঠতে পারিনি, কিন্তু সেখানকার যে নেত্রীরা ছিলেন, মানে এমনিতে তো কৃষক আন্দোলনে ভারতবর্ষের ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা আছে যে সেখানে খুব নেত্রীদের দেখতে পাওয়া যায় না, এবং মেয়েদের অংশগ্রহণ প্রচুর পরিমাণে থাকলেও সেখানে খুব নেতৃত্বে মেয়েরা আছেন, এটা ঐতিহাসিকভাবে এরকমটি নয়। তো কাজে সেই জন্য বিশেষ করে পাঞ্জাব হরিয়ানাতে যেখানে লিঙ্গের প্রশ্নে বা জেন্ডার কোশ্চেনের জায়গা থেকে অনেকটাই পিছিয়ে থাকা অঞ্চল, তো সেখানকার মহিলারা কীভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তার কাজে নেত্রীদের কিছু সাক্ষাৎকারের একটি সংকলন আমরা বাংলায় প্রকাশ করেছি। তো এবং গতবার আমরা আরেকজনে করতে পারিনি, জগমতি সাংওয়ান, যিনি হরিয়ানা অঞ্চলের খুবই গুরুত্বপূর্ণ কৃষক নেত্রী, মহিলা নেত্রী, তার সাক্ষাৎকারটা নিয়ে বাংলায় করা হয়। অনেকে মিলে একসাথে মিলে আমরা কাজটা করেছি, এবং এটা বলতে পারেন যে একটু যৌথ কাজ আর কি। খালি পোস্ট দিয়েই যাচ্ছি, দিনে 150-200 খালি পোস্ট দিচ্ছি।
যদি খেয়াল করে দেখেন গত 5 বছরে বাংলা প্রকাশনার জগতে একটা বড় পরিবর্তন হয়েছে যে বই হাতে নেওয়া যায় না। মানে আমাদের সময় একটা ছিল যে ইংরেজি বই, ওরে বাবা ওটা তো দামের জন্য হাত দেওয়া যাবে না, কিন্তু কেউ একটি 1000 টাকা জমিয়ে বইমেলায় আসা মানে সেই ব্যাগ ভর্তি করে বাংলা বই এবং অত্যন্ত উৎকৃষ্ট মানের বাংলা বই কিনে নিয়ে যেতে পারে। আজকে 1000 টাকা নিয়ে এলে তার ওই 1খানা বা 1.5খানার বেশি তার পক্ষে বই কেনা সম্ভব না। তো সেখানে আরও মানে যে 10% বেঁধে দেওয়া ছাড়ের গোটা প্রশ্নটা, মানে বহু ক্ষেত্রে পরিচিত যে পুস্তক বিক্রেতারা তারা বলছেন যে না এখান থেকে কেন কিনবেন, আপনি তো আসেন এমনিতে কলেজ স্ট্রিট থেকে নিয়ে নেবেন। তো কাজে সেটা তো ভয়ঙ্কর একটি সমস্যা হয়েছে। মানে ওইটার মধ্যে কি যে বড় পুঁজির তার একটা শাসন অবশ্যই আছে তো, মানে গোটাটা বড় পুঁজির শাসন। এবং একটু যদি খেয়াল করে দেখেন যে ছোট পত্রিকার সংখ্যা কমেছে এই বছর মেলায়, অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। এবং খুব অদ্ভুতভাবে যে আজকে যে তরুণ প্রজন্ম তাদের উপস্থিতি প্রায় ছোট পত্রিকা প্যাভিলিয়নে নেই। মানে যারা আমাদের প্রজন্ম বলা যেতে পারে যে সবচাইতে আমরা কি আমাদেরও তো বয়স প্রায় 40-এর ওপর হয়ে গেল, কিন্তু আমরা হচ্ছে এখানে সবচাইতে নবীন প্রজন্ম। এই সমস্যাগুলো তো আজকে ভয়ঙ্করভাবে সমাজের যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি তার ছাপ বইমেলার যে স্থাপত্য এবং বইমেলার চরিত্র তার মধ্যে ভয়ঙ্করভাবে পড়ছে। একেবারেই না, পাঠকের সংখ্যা তো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে মনে হয়। তারা কি পড়ছে, কি ধরনের বই পড়ছে সেটা পরের প্রসঙ্গ, কিন্তু শুধুমাত্র যদি সংখ্যাগতভাবে বিচার করার চেষ্টা করা হয় তাহলে পাঠকের সংখ্যা তো বাড়ছেই, প্রকাশনার সংখ্যাও বেড়ে চলেছে। বরঞ্চ আমি বলতে পারি আমাদের ছোটোবেলায় হাতে গোনা কয়েকটি প্রকাশনার বই, লিটল ম্যাগাজিন চিরকালই লিটল ম্যাগাজিন তার জায়গা সমান্তরালভাবে ছিল, কিন্তু হাতে গোনা কয়েকটি প্রকাশনার বই আমরা জানতাম যাদের প্রোডাকশান বলতে যা বোঝায় বইয়ের খুব ভালো। কিন্তু বেশ কয়েক বছরে বাংলা প্রকাশনার জগতে এটা দেখা গেছে যে অসংখ্য ছোট ছোট প্রকাশনী এবং তাদের অত্যন্ত ভালো প্রোডাকশান এবং খুবই বেছে নিয়ে যে এই বিষয়ের বই তারা করেন, নিজস্ব একটা ব্র্যান্ড আইডেন্টিটি বলতে আমরা যা বোঝাই সেরকম প্রচুর ছোট ছোট একাধিক প্রকাশনী তৈরি হয়েছে এবং খুব সম্ভবত এবছরই আগের বারের থেকেও বেশি নতুন স্টল গিল্ড দিতে বাধ্য হয়েছে বা এরকম কিছু একটা। তো আমার মনে হয় পাঠক এবং প্রকাশক দুয়ের সংখ্যা বেড়েই চলেছে। আমার একটা ধারণা আছে এখানে যে ভাষাকে জোর করে বাঁচিয়ে রাখতে হয় সে ভাষার মৃত্যুই ভবিতব্য। ভাষা তখনই বেঁচে থাকবে যখন তার সংস্কৃতি বেঁচে থাকবে। একটা ভাষাকে নিন, এই ভাষার বই পড়ুন, এই ভাষার সিনেমা দেখুন, এই বলে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। এই সাবসিডি দিয়ে একটা ভাষাকে বাঁচানো কোনোদিনই সম্ভব নয়। মানে সেটা একটা মিউজিয়ামে রাখার মতো ব্যাপার যে এই দেখো এককালে বাংলা ভাষা ছিল, তা হওয়া সম্ভব না। যতক্ষণ অবধি বাংলা গান আছে, বাংলা সাহিত্য আছে, বাংলা সিনেমা আছে এবং সমস্ত মাধ্যমের মধ্যে বাংলা ভাষাটার অস্তিত্ব রয়েছে, ততদিন অবধি বাংলা ভাষা চলে যাচ্ছে, এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণই নেই। যদি আমাদের নিজেদের কন্টেন্ট, শব্দটা খুব চলে বাজারে, কন্টেন্টের ওপর ভরসা থাকে, বাংলা ভাষায় আমি যেটাকে প্রকাশ করছি, তাহলে আমার ভাষা নিয়েও তো ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না। যদি না আমি নিজে এই ধরনের একটা মনোভাবে ভুগি বা আমার এরকম ভয় হয় যে হয়তো আমার কন্টেন্ট ভাষা সরিয়ে নিলে অতটা জোরদার নয়, যদি আমি যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাসী হই তাহলে আমার মনে হয় না এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ আছে। দুর্দান্তভাবে তবে নষ্ট হলো আরও একটা সন্ধে। কাঁসারিপাড়া রোড বরাবর আর্য ম্যানরের রাস্তায় ছিন্নমূল ভাষা গেল কয়েক প্রহর। রেড রোডের দিকটায় জীবন মূলত লেট 80s সংক্ষুব্ধ ড্রাম বিট যেন এক্ষুনি ফেটে পড়ে জানতে চাইবে ব্রেক্সিট বিষয়ে তুমি কি ভাবছো। প্রতাপাদিত্য রোডে পতনোন্মুখ এক অর্জুন গাছ 200 বছর ধরে সেই একই এলিজি লিখছে। সেখানে অনিন্দ নামের যুবারা ক্রমান্বয়ে টেবিলে ঘুষি মারে আর পারমিতা নামের ছোট চুল মেয়েরা সরু ও অনন্ত সিগারেট ধরায়। মৎস্যকামী দু একটা পেঘ, দু এক আঞ্জলা ছিমছাম পুরুষ, পরিশেষে নির্বাণ ক্যানাল রোড। অমন দারিদ্রেও মহাশ্মশানের মতো ওদের উনুন নিভতে দেখনি কখনো। ও তার অপসৃয়মান সাদা ধোঁয়ায় আরও একটা রাত তবে নষ্ট হলো নিশ্চিন্তে, অনির্বচনীয়ভাবে। আবহমান বাংলায় ড্র্যাগ দিতে দিতে অতঃপর সেই বাড়ি ফেরা। ফিশ আই ফ্রেমে তখন পাল্পের চরিত্র হয়ে তুমি ঘুরছো আর ভাবছো এর চেয়েও স্বাভাবিক ও উজ্জ্বলভাবে মরে যাওয়া সম্ভব কিনা। কেননা মশেরি তুমি তো জানোই এ হারামি শহর তোমায় সহজে ছাড়বে না। এবার ঘটনা হলো জীবনের বিভিন্ন সময় বিভিন্ন কবির কবিতা আলাদাভাবে অনুপ্রেরণা জাগিয়েছে। মানে
যে সময়ে আমি কবিতা পড়ছি সেটা ধরুন আর্লি 2000, সে সময় জয় গোস্বামী, শ্রীজাত, মন্দাক্রান্তা সেন, বরঞ্চ যারা একটু অগ্রজ কবি শক্তি চট্টোপাধ্যায়, বিনয় মজুমদার, তাদের আরেকটু পরে আবিষ্কার করেছি নিজে থেকে। এবং হয়তো ছোটোবেলা শক্তি চট্টোপাধ্যায় যেভাবে টানতেন, আরেকটু বড় হওয়ার পর এবং পাঠক হিসেবে আরেকটু পরিণত হওয়ার পর বিনয় মজুমদার টেনেছেন। তারপর আবার ঘুরে কখনো সেটা প্রণবেন্দু দাশগুপ্ত থেকে, ভাস্কর চট্টোপাধ্যায় থেকে। এবং কবিতার এটাই মজা যে যে কোনো মুডের জন্য, যে কোনো পরিবেশের জন্য কোনো না কোনো কবি বা তার কোনো না কোনো কবিতা রয়েছে। পৃথিবীর শেষতম লেখন যন্ত্রটি ধ্বংস হয়ে গেলে ঠোঁটস্থ করি পয়রাবদ্ধ দন্ধুবিনামা। পৃথিবীর শেষতম কবিতাটি পাঠ্যপুস্তক থেকে মুছে দিলে পরে কোনো এক দলছুট ভাড়াটে সেনানি তুলে নেবে কলম, ভাঙা পংক্তিতে বাতলাবে তার আত্মকথন। পৃথিবীর শেষতম উপকথা নিষিদ্ধ হওয়ার পরে কোনো এক রাজনর্তকী টিকা প্রাককথন সহ লিখবে মহাকাব্যের সবচাইতে স্বল্প পরিচিত অধ্যায়ের পুনর্বিন্যাস। এই মুহূর্ত অনন্ত, আমরা সবাই এখনো মরি নাই। কিন্তু আমার কাছে এটা মনে হয় যে বাংলার ইতিহাসে একটি বড় জায়গায় যে বামপন্থা আর কোনো এক জায়গাতে প্রতিষ্ঠান বিরোধিতার স্বর না হয়ে প্রতিষ্ঠানের স্বর, পাইয়ে দেওয়া রাজনীতির স্বর হয়ে উঠেছিল, তার একটি এফেক্ট তো আছে আজকে আমাদের লেখাপত্র যারা আমরা করি। সেই একটি লম্বা সময় যেখানে রাষ্ট্রীয় পরিমণ্ডলের মধ্যে রাজনৈতিক কবিতা বিরুদ্ধ স্বরকে বেঁধে দেওয়া, সেই ঘটেছে, বিপুলভাবে ঘটেছে। মানুষের বাংলার বিশেষ ক্ষেত্রে মানুষের একটি বামপন্থা নিয়ে তুমুল হতাশার জায়গা আছে। এবং সেই হতাশার জায়গা থেকে যে ওই ধারার কবিতাকে মনে হওয়া, যেটা আর আমার কাছে আজকে প্রাসঙ্গিক নয়। সুভাষ মুখোপাধ্যায় যখন পদাতিক একটি দুটি প্রজন্মে তরুণ পড়েছেন এবং পড়ে তার অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু আমাদের প্রজন্মে সেই কবিতার তার খুব নেই, কারণ আমরা সুভাষ মুখোপাধ্যায় অন্য ভূমিকায় দেখেছি। সেখানে তো আর তিনি খুব বিরুদ্ধ স্বরের কবি নন, তিনি সেখানে প্রতিষ্ঠানের কবি। কাজে আমার ধারণা যে বাংলাতে ওই 77 থেকে 2011 যে লম্বা একটি প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় বামপন্থার ইতিহাস, তার সাথে মিলিয়ে রাজনৈতিক কবিতার যে ঐতিহ্যের পতন, সেটাকে দেখতে হবে। আপনি যদি ভারতীয় সিনেমার দিকে লক্ষ্য রাখেন তাহলে দেখবেন 70 দশকে যখন প্রবল গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে, মহারাষ্ট্রে প্রায় 72 দিন টানা ধর্মঘট চলেছে, সেই সময় বলিউডে যে সমস্ত সিনেমা তৈরি হচ্ছে সেখানে সমস্ত নায়করা সব গরিব ঘর থেকে উঠে আসছে, সব অ্যাংরি ইয়ং ম্যান, এইগুলো হচ্ছে এরা নায়ক। আজকে সিনেমার ক্ষেত্রে এই পরিবর্তনটা হয়েছে। তার মানে কি, আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই যে সাংস্কৃতিক পরিবর্তনটা, এই পরিবর্তনটাও দাঁড়িয়ে আছে সমাজে কতটা লড়াই আছে তার উপর ভিত্তি করে। আজকে সমাজে কোনো লড়াই নেই। আজকে সমাজে যেহেতু লড়াই নেই, সেই জন্য কেরালা স্টোরির মতো প্রোপাগান্ডা সিনেমা এত বেশি পপুলার হচ্ছে, ফলে কাশ্মীর ফাইলসের মতো সিনেমা পপুলার হচ্ছে। তার ফলে যেটা আমরা বলতে পারি যে এই সাংস্কৃতিক পরিবর্তনটা আসলে দাঁড়িয়ে আছে সামাজিক রাজনৈতিক লড়াইয়ের ওপর ভিত্তি করে। সাংস্কৃতিক পরিবর্তনের জন্য যে আমরা এই সংস্কৃতির বিরুদ্ধে আমরা প্রচার চালাবো, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে মাথায় রাখতে হবে সমাজে যদি সামাজিক রাজনৈতিক লড়াই না থাকে তাহলে সাংস্কৃতিক পরিবর্তন আসবে না। ওই 22শে জানুয়ারি যেদিন রাম মন্দির উদ্বোধন হবে, তার আগে আমরা একটা ইনিশিয়েটিভ নিই। হয়তো জেনে থাকবেন যে এই ইনিশিয়েটিভের মূল কাণ্ডারি আমরা, যদিও এটা পার্টি ব্যানারে হয়নি, গণসংগঠনের ব্যানারে, যেটা নেতাজি ইন্ডোরে আর কি মহাসম্মেলনটা হলো। হ্যাঁ, বাত্য তো এসছে, ও আসলে ওই হকার সংগ্রাম সমিতি থেকে ইনভাইটেড। আসলে এটা বলা উচিত না, যদিও ইনফর্মাল, এটা তো সাউন্ডে উঠে যাবে, সুতরাং আমি বলছি না। কেসটা একটু অন্য আছে। বাত্তু ওয়াজ নট ইনভাইটেড অ্যাজ এ তৃণমূলকে কাউকে করা হয়নি, কারণ আমরা এটা জানতাম না। ইট ওয়াজ নট নোন টু মি। শোনা হয়েছিল পৌরমন্ত্রীকে ডাকা হবে, তারপরে তো আমরা গিয়ে দেখি এটা। যাই হোক, আমাদের যারা ছিল তিস্তা শীতলবাদ, যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম, মানে আমাদের তরফ থেকে, হর্ষমন্দার, কৌশিক সেন, এগুলো আমাদের যারা ইয়েতে পড়লে, সুজাত তো আছেই, সুজাত বত্র, এরা সব। মহুয়া মৈত্র যদি কৃষ্ণনগরে দাঁড়ায় তাহলে আমাদের শিডিউল ক্যান্ডিডেট আছে আমাদের,
আমরা সাপোর্ট, আমরা উইথড্র করে নেবো বইগুলো যদি মহুয়া, কেন শি ইজ ভোকাল ইন দ্য পার্লামেন্ট। ওই কিন্তু আদানির সাথে সম্পর্কটা তুলে ধরেছে এবং তার জন্য হি ওয়াজ থ্রোন বাই দ্য গভর্নমেন্ট। ওই সব কমিটি আছে করে একতরফাভাবে কোনো ইয়ে না দেওয়া, এটার বিরুদ্ধে আমরা বলেছি। আমাদের জেনারেল সেক্রেটারি স্টেটমেন্ট দিয়েছে। হ্যাঁ, এইটুকু আমি আপাতত বলতে পারি। মানে মুশকিল তো বটেই, হ্যাঁ, এবং সেটা আমার ধারণা সার্বিকভাবে আমরা একটি সংকটের মধ্যে আছি, রাজনৈতিক সংকট এবং সাংস্কৃতিক সংকট, এবং দুটোকে আমি খুব ব্যক্তিগতভাবে আলাদা করে দেখি না, এবং তার ছাপ পড়ছে। কাজী লেনিনের মৃত্যুদিন আমার ধারণা যে আজকে অনেক দিনই একটা সময় আমরা আমি হয়তো আপনার ছোটোবেলা, আপনি আমাদের বেশ কিছু ছোটো হবেন, তা সত্ত্বেও আমরা দেখেছি সেটা ওই প্রাতিষ্ঠানিকভাবে পালন করা হতো। তো হতো সেটা তো বোধহয় একটা বড় অংশের মানুষের কাছে তার ধার হারিয়ে গিয়েছিল, এবং তারপরে তো আজকে আমার ধারণা যে একটা বড় জায়গায় বাংলায় আমরা যারা কিছুটা ভাবে বামপন্থী যে চর্চায় বিশ্বাস করি, আমরা সবাই একটা দিশাহীনতার মধ্যে বাস করছি যে আজকের সময়কার রাজনীতি কী হবে, যার বিভিন্ন ছাপ পড়েছে। কাজে অবশ্যই হ্যাঁ, আসলে এইটা যে আদর্শ, যেটাকে আমরা নিজের জীবনে গ্রহণ করেছি, যেটা সত্যিকারের মানুষের মুক্তি দিতে পারে, যে আদর্শ, যে চিন্তাধারা সমাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে, সেই সমাজ সম্পর্ক, সেই চিন্তার ভিত্তিতে যে পুস্তক-পুস্তিকা আমরা মানুষের কাছে নিয়ে যাই, আমরা মানুষকে কাছে গিয়ে বলি যে আপনারা পড়ে দেখুন আজকে আমাদের সমাজ কি চলছে, এর থেকে আপনিও মুক্তি চাইছেন, আমিও মুক্তি চাইছি, তাহলে মুক্তির পথ কী? আপনারা স্বাধীনতার 75 বছর হলো, বারে বারে ভোট দিয়েছেন, সরকার পাল্টিয়েছে, কোনো না কোনো দল ক্ষমতায় এসেছে, কিন্তু এই শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। একে যদি ভাঙতে না পারি, আপনিও মুক্তি পাবেন না, আমিও মুক্তি পাবো না। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সংস্কৃতিগত ক্ষেত্রে, চিন্তার জগতে মানুষ সত্যিকারের মানুষ হতে হলে এই দর্শনের চর্চা করতে হবে। মার্ক্সবাদ, লেনিনবাদ, কমরেড শিবদাস ঘোষের চিন্তার ভিত্তিতে দাঁড়াতে হবে, তবেই আমরা সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব। সেই জন্য এই চিন্তার ভিত্তিতে যে সমস্ত বই, পুস্তক, পুস্তিকা আমরা মানুষের কাছে নিয়ে যাই, তাদের কাছে গিয়ে আবেদন রাখি, আপনি পড়ুন, গ্রহণ করুন, পড়ে দেখুন, এখানে উন্নত রুচি সংস্কৃতির সন্ধান পাবেন। এই একটা বই অনন্য দেশের নায়ক, তার জীবন সংগ্রাম, কিভাবে তিনি নেতাজি হলেন, তার সংগ্রাম, তার চিন্তা ভাবনা সম্বলিত দুটি বই আমরা তুলে ধরেছি, আমরা আমাদের স্টলে রেখেছি। প্রচুর যুবক যুবতী, সাধারণ মানুষ এসে সংগ্রহ করছেন। লেনিন সম্পর্কে, তার চিন্তা ভাবনা সম্পর্কে দুটি বই আমরা প্রকাশ করেছি। আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষ 1970 সালে জন্মশতবর্ষে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেটাও রয়েছে। বর্তমান সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষের লেখাও রয়েছে এবং অন্যান্য বিষয়ে লেখা রয়েছে, এবং সারা বিশ্বের বিভিন্ন বুদ্ধিজীবী মানুষ, যারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ, তারা লেনিন সম্পর্কে যা বলেছেন এই বইটাতে আমরা তা তুলে ধরেছি। এই বইটা তারা সংগ্রহ করছেন মার্ক্সবাদ প্রসঙ্গে, কমরেড শিবদাস ঘোষ বিভিন্ন বিষয় সম্পর্কে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিভিন্ন বিষয় সম্পর্কে যে তার দৃষ্টিভঙ্গি, নানা পুস্তক পুস্তিকা আমাদের স্টলে রয়েছে। বহু মানুষ এসে সংগ্রহ করছেন, বিভিন্ন বামপন্থী মানুষও এসে এই সমস্ত বই সংগ্রহ করতে জানার চেষ্টা করছে। করে একটা বই বেরিয়েছে, নবান্ন আছে এখানে, এই তো নবান্ন আছে, এগুলো সব নবান্ন, এটা এগুলো বইমেলা, এগুলো সব
আর এইগুলোর কারণ এই 3টে ডকুমেন্ট, দলিল বেরিয়েছে দলিল থেকে, আর এইগুলো আমাদের পার্টি পাবলিকেশন দেউচা পাছামি আইসা আমাদের ছেলেরা বার করেছে। আর আমরা তো মনে করি বিজেপিকে শুধু প্রথম লক্ষ্য পাওয়ার থেকে সরানো, কিন্তু এতে কিন্তু বিজেপির মতাদর্শ বা আরেকদের মতাদর্শ কিন্তু যাবে না। সেটা আছে গ্রাসরুটে, জমিতে, কালচারালি আছে, পলিটিক্যালি আছে, সোশ্যালি আছে, বিভিন্ন রূপে আছে। রুটটা ওখানে আছে, ওখান থেকে উৎপাদিত করতে হবে। আমাদের টার্গেটটা কিন্তু এখানে। আমরা বারবারই মনে করি অন্যান্য ট্র্যাডিশনাল লেট বা আদার্সটা মনে করে পাওয়ার থেকে শুনলেই বোধহয় হবে, কিন্তু আমরা মনে করি ইট ইজ দ্য ফার্স্ট স্টেজ যে তাকে পাওয়ার থেকে সরানো, ঠিক আছে? কিন্তু রুট রয়েছে মাটির থেকে নির্মূল করতে হবে। অল ওভার ইন্ডিয়া, ওয়েস্টবেঙ্গল এবং বিহার, এই দুটো জায়গায় আমাদের শক্তিটা তুলনামূলক বেশি। সারা ওয়েস্টবেঙ্গলে আমরা ক্যাম্পেইন চালাবো, বিজেপিকে একটা ভোট হবে, এটুকু বলতে পারি। এটা আর ইন্ডিয়া জোটের প্রার্থীকে জয়ী করবে, এটা হচ্ছে আমাদের প্রয়াস। যদি কংক্রিট বলতে চান, এটা স্লোগান, বিজেপিকে একটি ভোটও না, ইন্ডিয়া জোটের প্রার্থীকে জয়ী করবে। দ্যাট উইল বি আওয়ার কল ফর দ্য কামিং পার্লামেন্ট ইলেকশন। আসলে সামনে হচ্ছে ভোট রাজনীতিকে সামনে রেখে আজকে এই মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে। এই মন্দির দীর্ঘদিন ধরে তালাবন্ধ ছিল। এই যে বিরোধী দল কংগ্রেস, রাজীব গান্ধী নেতৃত্বে তা তালা খুলে দেওয়া হয়েছিল। তিনিও ভোটের স্বার্থে হিন্দু তাস খেলবার সূচনা করেছিলেন। আজকে সেই হিন্দু তাস চলে গেছে বিজেপির হাতে। জাতীয় কংগ্রেসের সরকার বা যারা নেতৃত্ব ছিলেন, তারা প্রথম দিন থেকে ভারতবর্ষকে একটা সেকুলার রাষ্ট্র হিসাবে দেখে গেছেন। কখনো ধর্মীয়কে মতবাদকে প্রাধান্য দেননি। তিনি জওহরলাল নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রী যখন ভাকরা ড্যাম উদ্বোধন করতে গেছিলেন, তখন বলেছিলেন আমাদের কাছে স্বাধীন ভারতের, বর্তমান ভারতের মন্দির হচ্ছে এই ড্যামগুলি, এই পরিকাঠামো, ব্রিজগুলি, এই একটা আইআইটি, একটা এইমস এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের মতো সংস্থাগুলি। আমরা ধর্মীয় ব্যাপারটাকে সামনে আনবো না, আমরা ভারতবর্ষের সামগ্রিকভাবে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সব দিক দিয়ে উন্নতির শিখরে নিয়ে যাব। এবং তিনি জীবনের শেষ দিন অবধি তিনি এই মতবাদটাকে মেনেছিলেন। সোমনাথ মন্দিরে যখন উদ্বোধন করা নতুন রূপে তৈরি হয়, তখন তারা সেই কর্তৃপক্ষ জওহরলাল নেহরুকে বলেছিলেন যে আপনি এর উদ্বোধন করতে আসুন। জওহরলাল নেহরু বলেছিলেন যে আমার কাজ উদ্বোধন করা নয়, আমার কাজ ভারতবর্ষের মানুষের মধ্যে নতুন করে আলো জ্বালানো। অনেকে হয়তো বলবেন যে আমরা জরুরি অবস্থা করেছিলেন ইন্দিরা গান্ধীর সময়, করেছিলাম। ইন্দিরা গান্ধী বাধ্য হয়েছিলেন, তার কারণ তখন যেভাবে সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে সরকারি কর্মচারীদেরকে এগিয়ে আসার কথা জয়প্রকাশ নারায়ণ, আরএসএস এবং বামপন্থীরা বলেছিলেন, সেটাকে প্রতিহত করার জন্য ইন্দিরা গান্ধী বাধ্য হয়েছিলেন এমার্জেন্সি করতে। এবং এই এমার্জেন্সির সময় ভারতবর্ষের একটা মানুষেরও কোনো ক্ষতি হয়নি। এমার্জেন্সির সময় প্রত্যেকটা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি অফিসগুলো সময় মতন খুলত, এক পয়সা কেউ ঘুষতে বা সাহস পায়নি, রেল সময় মতন চলতো। এবং সবথেকে বড় কথা, অনেকে ভেবেছিলেন ইন্দিরা গান্ধী বোধহয় এমার্জেন্সি রাখবেন এবং নির্বাচন করবেন না। তখন জনতা পার্টি সেই সময়কার নেতা মধু লিমায় বলেছিলেন, তিনি ইন্দিরা গান্ধী ইজ দ্য ডটার অফ জওহরলাল নেহরু, যিনি গণতন্ত্রের অত্যন্ত আরাধ্য ছিলেন। ইন্দিরা গান্ধীও গণতন্ত্রের আরাধ্য, উনি নিশ্চয়ই নির্বাচন করবেন এবং তিনি এমার্জেন্সি উইথড্র করবেন। ভারতবর্ষের মানুষ দেখেছিলেন একদিন সকালবেলায় এমার্জেন্সি প্রত্যাহিত হয়েছে এবং হারবে যেন ইন্দিরা গান্ধী নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। জাতীয় আন্দোলনের ইতিহাসে কমরেড ডাঙ্গে একটা খুব বড় রোল প্লে করেছিল এবং তিনি আজকে, তার জন্যই তো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া জাতীয় কংগ্রেসের সাথে ছিল। যখন বিভাজন হয় রণদেবের নেতৃত্বে, তখন তিনি বারবার বলেছিলেন যে এই বিভাজনটা বড় ক্ষতিকারক হয়ে যাবে দেশের পক্ষে। বিভাজন হওয়ার পর রণদেবের নেতৃত্বে তারা কট্টর লাইন নেয়। এটা ঠিক যে কোনো সময় হয়তো বামপন্থী যারা ছিলেন তারা কিছু ভুল জায়গায় চলে গেছিলেন,
কিন্তু আমি কখনোই বলবো না যে তারা স্বাধীনতা আন্দোলনে চিরকাল ছুরি মেরেছেন। এই সম্পর্কে আমার কম বয়সে যখন ছিল তখন আমি অনেক বইপত্র পড়ে আমার মনে হয়েছিল বোধহয় পিসি যোশী বামপন্থী রাজনীতির মধ্যে সেক্রেটারি ছিলেন তখন, তিনি বোধহয় জাতীয় আন্দোলনকে ছুরি মেরেছিলেন। পরবর্তীকালে ইতিহাসে আমি দেখেছি তিনি কিন্তু জাতীয় আন্দোলনে বামপন্থীরাও বহু সময় লড়াই করেছেন। তাদের ভুল হয়েছিল কি, যখন স্বাধীন ভারত হলো তখন তারা বলে বসলো যে এই স্বাধীনতা আমরা মানি না, তারা বলে বসলেন। তো এই ধরনের কিছু ভুল তারা যেমন করেছিলেন, কিন্তু তারা আরএসএস বা হিন্দু মহাসভার মতন ব্রিটিশদের দালালি করেননি, বা আমরা যখন আন্দোলন করি, জাতীয় কংগ্রেস যখন আন্দোলন করেনি, সেই আন্দোলনের পিছনে বিশ্বাসঘাতকতা করেছিলেন, যেটা সাভারকর করেছিলেন, যেটা গোয়েলকর করেছিলেন, যেটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা করেছিলেন। কিন্তু বামপন্থীরা সেটা করেননি বলে তাদের মধ্যে আজও ভারতবর্ষের জাতীয়তাবাদের রক্ত রয়েছে। তারা কখনো আমাদের সমর্থন করেছেন, কখনো করেননি। যখন ব্যাংক ন্যাশনালাইজেশন, ইন্দিরা গান্ধীর মতন মানুষ একটা ব্যাংক ন্যাশনালাইজেশন করেছিলেন তখন পাশে এসে দাঁড়িয়েছিলেন। যখন আমরা একটার পর একটা শ্রম মাইন করেছিলাম, লেবার লসগুলো করেছিলাম কর্মচারীদের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। সংবিধানের প্রিয়াম্বল আমি এখানে টাঙিয়েছি হাইলাইট করে, হিন্দি, ইংরেজি, বাংলায়। সার্বভৌম মানে সভারেন, সমাজতান্ত্রিক মানে সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ মানে সেকুলার, গণতান্ত্রিক মানে ডেমোক্রেটিক, সাধারণতন্ত্র মানে রিপাবলিক। এই যে অ্যানাউন্সমেন্ট আমাদের 1950-এর 26শে জানুয়ারি, এটা 75তম দিবস আমাদের গেল সবে সংবিধান প্রকাশের। 49-এ গৃহীত হয়েছিল এটা। এই সংবিধানকে কোনো না কোনোভাবে কেন্দ্রের শাসক দল অ্যাটাক করছে। প্রথমত বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির, এটা আমরা সমর্থন করি না। যদি কেউ কোনো কালে, উই ডোন্ট নো, কোনো এভিডেন্স নেই, তবু যদি কেউ কোনো কালে কোনো মন্দির ভেঙে মসজিদ করে থাকে, তার জন্য আবার মসজিদ ভেঙে মন্দিরটা জাস্টিফাইড হয় না। তাহলে তো খুনের বদলা খুন জাস্টিফাইড হতো। যদিও সেই এভিডেন্স নেই, এটার তো এভিডেন্স আছে, আমরা চর্মচক্ষে দেখেছি, 1 টাক্কা অর্ধ 92 সাল আমরা ভুলিনি। তাহলে মোদির রাম মন্দির ছাড়া একটা কাজ দেখান যে মানুষের জন্য করবে বলে কথা দিয়েছে, 10 বছরে করেছে, সব জিরো, বিগ জিরো। কিন্তু মিডিয়া প্রচার করে না, সব মিডিয়াকে টাকা দিয়ে কিনে রেখেছে, সবার হাঁটু কাঁপছে। বিরোধী দলগুলোকেও ভয় পাচ্ছে, সিবিআই ইডি লাগিয়ে তাদেরও হাঁটু কাঁপছে। নীতিশ কুমারকে কী চাপ দিয়েছে বলা যায়? সবসময় সবাইকে চাপ দিচ্ছে, আমার দিকে আয় নইলে তোকে জেলে পুরো। আরে ওরা নিজেরা জেলের আসামি, তিহার জেল ফেল কাটিয়ে এসছে, ভুলে গেছে। ওসবও তো পেন্ডিং কেস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী না হলে ওইসব কেসে কবে কি হয়ে যেত। ফলে আমি একটা কথাই শুধু বলবো, এই অ্যাম্বিয়েন্সে, এই পরিপ্রেক্ষিতে পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে কুৎসা, অপপ্রাচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায় কোনোদিন শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, শেষ কথা বলেন ন্যায়, শেষ কথা বলেন মানুষ। তাই 20-21-এ যখন 42টা কেন্দ্রে ওনাদের 42টা মন্ত্রী এখানে এসে চেঁচামেচি করছে, 3 মাস কেন্দ্রের রাজ্যপাট তাকে তুলে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী 56 ইঞ্চি 86 ইঞ্চিরা যখন এখানে ডেইলি প্যাসেঞ্জারি করছেন, আব কি বার 200 পারে গগন বিদারি আওয়াজ চলছে। We the people of Bengal told the last word.
এবং মমতা ব্যানার্জি 186, তারপর 211, এবার 215 সিটও বাড়ছে। ভোটের পার্সেন্টেজও 34 বছরে সিপিএম 44-45% ভোট পায়নি, খুব বেশি। মমতা ব্যানার্জি 3 টার্মে গিয়ে 50% ভোট পেয়েছে। ফলে মানুষ সবসময় শেষ কথা বলে। নিশ্চিন্ত থাকুন, যতই রাম মন্দির করুক, যতই গণহিস্টেরিয়া তৈরি করুক, আমাদের রাম মন্দির নিয়ে আপত্তি নেই, আগেই বলেছি। এখন শুনছি মথুরার ঈদগাতেও নাকি কৃষ্ণ মন্দির হবে, হোক, 1000টা মন্দির করুক, কিন্তু দেশের লোককে যে খেতে দিতে পারছে না, 70% লোক যে আজও দারিদ্র সীমার নিচে, 45 বছরে সর্বশ্রেষ্ঠ বেকার যে আজও, যা যা কথা দিয়েছেন 10 বছরে একটাও রাখতে পারেননি, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, বেকারে 1 নম্বরে, জিডিপিতে সবার শেষে, এর জবাব মোদিবাবু কিভাবে দেবেন? গণহিস্টেরিয়া দেখাতে পারে, মিডিয়া আরও বেশি দেখাতে পারে পয়সা খেয়ে বা হাঁটু কেঁপে, কিন্তু উই দ্য পিপল অফ ইন্ডিয়া উইল টেল দ্য লাস্ট ওয়ার্ড ইন 2024 অলসো। ছবিটা দেখার থেকে বেরিয়েছে না, ওখানে ওই ছবিটা দেখে আমার বেরিয়েছে। আমাদের গ্রুপের নাম হচ্ছে মাথায় আসছে না। আমি স্বর্ণেন্দু, মাথায় আসছে না গ্রুপের একজন মেম্বার। তো এই আমাদের যে দীর্ঘ সময়, যে এই কোভিডের সময়, করোনার সময় যেটা ছিল আর কি, সেই সময় আমরা ফাঁকাই বসেছিলাম, সবাই আলাদা আলাদা আর্টিস্টরা বসেছিলাম সেখানে। আর কী করব, সেখানে মানে আমাদের কাজের মাধ্যমটা এরকমই যে আমরা বাইরে এক্সিবিশন থেকে শুরু করে সেল কোনোটাই করতে পারছিলাম না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিছু লোকজন একদিন মিট করি, সেখানে আমরা কিছু করার চিন্তাভাবনা করি। তো তারপরে এই গ্রুপটা বানাই, মাথায় আসছে না গ্রুপটা। মাথায় আসছে না এই গ্রুপটা বানিয়ে আমরা চিন্তাভাবনা করি যে যখনই লকডাউনটা কাটবে তারপরে আমরা এই বইমেলাতে বসবো। এখন যে সমস্যাটা এসে দাঁড়িয়েছে এই বছরে, এই রিং রোডের মধ্যে বইমেলা স্টল হয়েছে। এর মধ্যে তো বইমেলা স্টল ছিল না, মানে পাবলিকেশনের স্টল ছিল না। তো সেই ক্ষেত্রে এখন আর্টিস্টও বেড়ে গেছে, বছর বছর নতুন নতুন আর্টিস্ট আসছে এবং আর্টিস্টরা জায়গা পাচ্ছে না। এবার পাবলিকেশনের জায়গা হয়েছে, সেখানে তারা অবভিয়াসলি তারা সেইটা কিনেছে, সেই জায়গাটা তারা গিল্ডের কাছ থেকে নিয়েছে। এবার পাবলিকেশনও বেড়েছে, তারাও দিয়েছে এবার জায়গাটা। এবার আমাদেরকেও একটা ভাবনার চিন্তার মধ্যে রাখতে হবে যে আমরাও সেই জায়গাটা মানে ডিজার্ভ করি। এবং একটা বইমেলা তো শুধু এরকম নয় যে শুধু বই দিয়ে রিলেটেড, এটা দীর্ঘদিনের একটা কনসেপ্ট, যেখান থেকে আর্টিস্ট, পেন্টার এবং বই, এটা একটা রিলেশন, একটা সুন্দর রিলেশন, একটা সম্পর্কের মধ্যে বাঁধা। এইটা যখনই ভেঙে যাবে, এটা ভেঙে যাওয়ার ফলে আমার মনে হয় যে অনেকটাই ক্ষতি হবে বইমেলা, ভালোর থেকে ক্ষতিটাই বেশি হবে।
রয়েছে টেরাকোটার কিছু কাজ, সেরামিকের কাজ, তার সঙ্গে কাটুম কুটুমের কাজ রয়েছে, যেগুলো গাছের ডাল ভেঙে কেটে সেই ফর্মগুলো করা হয়, সেই রকম রয়েছে। মাটির সরা থালার ওপরে আমরা নিজেরা পেন্ট করেছি। নানা রকমের ক্যানভাস কাপড়ের ওপরে পেন্টিং করা হয়েছে, যেগুলো ব্যাগ আকারে রয়েছে। তার সঙ্গে রিসাইকেল করা ক্যানভাস দিয়ে আমরা একটা ব্রাশ হোল্ডার করেছি। মেহগুনি গাছের ছাল দিয়ে আমাদের কিছু লকেট রয়েছে। পাতার প্রিন্ট নিয়ে, ইমপ্রেশন নিয়ে কিছু কার্ড করা হয়েছে। আর তার সঙ্গে এই ন্যাচারাল ডাইংয়ের কিছু ব্যাগ রয়েছে। আর ফটো ডকুমেন্টেশন করা হয়েছে বহরমপুর, বকখালি, ডায়মন্ড হারবার এবং লেপচাখা, ভুটানের কিছু ছবি দিয়ে। ওইগুলো হচ্ছে ডায়মন্ড হারবার না, এটা বকখালি। বকখালি বকের পায়ের ছাপগুলো। তবে আমি বকখালিতে গিয়ে বক দেখিনি, কাকি দেখেছি। জেলেদের ঘরবাড়িগুলো। সকল পুস্তকপ্রেমীদের জানাচ্ছি স্বাগত এশিয়ান অডিটোরিয়ামে ৭৭তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় সকল পুস্তকপ্রেমীদের স্বাগত। পুস্তকপ্রেমীদের আমরা আগেই বলছি, মেলা প্রাঙ্গণে প্রবেশের সময় QR কোড লাগানো আছে। QR কোড আপনারা স্ক্যান করে নিয়ে যাবেন। নমস্কার, আমি অনামিকা সামন্ত। আমার ব্র্যান্ডের নাম ক্রিয়েটিভ সোল। বইমেলায় স্টল দিয়েছি এবারে। আমি ছবি আঁকি, স্কাল্পচার বানাই, সব কিছুই করি। তো এখানে ভালোই রেসপন্স পাচ্ছি। এক একদিন ভালো যাচ্ছে, এক একদিন খারাপ যাচ্ছে, সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই। আফটার 3 ইয়ার্স 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স বা 7 ইয়ার্স বা 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্সে এই বছর যে আরে মানে মনে হয় পেন্টিং না, এটা ফুড কোর্ট হয়ে গেছে, মানে ফুড জোন হয়ে গেছে। আর কিছু বলার নেই, বৌনি করে বসে রয়েছে। সুবর্ণা বিশ্বাস। সুবর্ণা বিশ্বাস, আপনি কোথা থেকে এসেছেন? ঠাকুরনগর থেকে। আচ্ছা, ঠাকুরনগর থেকে এসেছেন। তো ঠিক আছে, আপনি গাইতে। হ্যালো, একটু জোরে হাততালি হয়ে যাক। হ্যালো, আমি এসেছি অনেক দূর থেকে, ঠাকুরনগর থেকে। এবার এখানে এসে পারফরমেন্স দেখে আমার খুব ভালো লাগলো বলে আমি আবার গান গাইছি। আসলে আমি টিচার, তো শিক্ষকতার পাশাপাশি আমি গানটাও করি। সেই যে ভালো লাগা থেকেই গানটা করা। আমরা সবাই জানি, সবাইকে আমার প্রথমেই সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা আমার গান শুনবে তারা যেন একটু আমার সাথে একটু হাততালি দেয়। আর কয়েকদিন আগে আমরা জানি আমাদের গানের জগতের একজন বিশিষ্ট মানুষ রশিদ খান মারা গেছেন। ওনার স্মৃতির উদ্দেশ্যে আমি একটা গান ওনারই গাওয়া চেষ্টা করছি। आओगे जब तुम साजना, आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन,
বিশ্ববিদ্যালয়ের 25 বছর জীবন প্রত্যাশা নেতাজি সুভাষ কবি নির্বাচিত এই উৎসবে স্বাগত। বেশ কিছু স্মরণীয় নাম বিশিষ্ট রশিদ খান, অঙ্কন চক্রবর্তী, মলয় রয় চৌধুরী, অশোক সমরেশ মজুমদার, সন্দীপ দত্ত, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, শরৎ ঘোষ, সমীর বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, মৃণাল সেন, ভট্টাচার্য, মহাশ্বেতা দেবী, নবনীতা দেবসেন, সম্রাট চন্দ্র চট্টোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, সুজয় দাশগুপ্ত, রাজশেখর বসু, লোকে একটু বিচিত্র ব্যাপার দেখলে ছবি তুলতেই পারে, হাতে মোবাইল টাক্কর টাক্কর করে তুলে নিয়ে যাচ্ছে। আর আমি এটা করতে ভালোবাসি। এই যে লেখা থেকে পাবলিশিং ছাপানো এগুলো সব আপনি দাদা ঠাকুর তাই করতেন, কারণ নিজে লিখতেন, নিজে ছাপাতেন নিজের পেশে, তারপরে বেরিয়ে পড়ে বিক্রি করতেন। তাই আমি একালে দাদা ঠাকুর। আচ্ছা, বইমেলার বাকি সময় আপনি এখন তো নিশ্চয়ই রিটায়ার্ড, আগে লেখালেখি করি, তারপরে ছাপাই, আর আমি পেশাদারিভাবে আবৃত্তি করি, আবৃত্তি শেখাই। আপনি তো পেন্টার ছিলাম, এখন আর করেন না? চোখের সমস্যায় অনেক কিছু করতে পারি না, তবে ইচ্ছে করে করতে, আবার করব। এখন লেখাটা বেশি চলে তুলনায়, অনেকগুলো পত্রিকা নানা জিনিস লিখতে হয়, প্রবন্ধ ইত্যাদি। মানে আপনার নিজের পত্রিকার বাধ্যে আপনি অন্যান্য পত্রিকা তো তারা সবাই আমাদের সার্কেলে পড়ে, বা ভালো পত্রিকা তো বলতেই পারে। কিছুদিন আগে সুকান্ত নিয়ে লিখতে বললেন, ওই টিচার, একটা টিচারদের সংগঠন, শ্রদ্ধেয় লোক টিচার, তাদের লিখে দিলাম, এই আর একটু বিচিত্র ব্যাপার দেখলেই লোকে একটু কিনবেন। আচ্ছা আচ্ছা, ধরুন কোনো বইমেলায় ঢুকতে গিয়ে তোরণে দেখলেন দুজনের দুটো অবতারের ছবি, যারা চুরি করে বিখ্যাত, কাট আউট দেওয়া আছে, তারা আমাকে ডাকবে কেন? তাদের প্রয়োজনীয়তা আলাদা, তারা নাম দিয়েছে বইমেলা, দিয়েছে বইমেলার নাম দিয়ে দিয়েছে, আর সারাক্ষণ হচ্ছে, তোষণ হচ্ছে। আমি এক হয়ে যাক ভাগের চাঁদনি রাতে সবার মেলার ভার, তুমি মিছি আমি এক হয়ে যাক ভাগের চাঁদনি রাতে সবার মেলার গান। আয় রে আয়, আয় রে আয় রে আয় রে আয় রে, কে তুই রে দাঁড়িয়ে দূরে সে জন সমুদ্রে, কে তুই রে দাঁড়িয়ে দূরে সে জন সমুদ্রে, একা থাকিস একা থাকিস লেবে রে বন্ধু, আর প্রাণেতে প্রাণ মিলবে এবার, খুঁজে পাবি সত্যিকারের কে তুই রে দাঁড়িয়ে দূরে সে জন সমুদ্রে, একা থাকিস একা থাকিস লেবে রে বন্ধু, আর প্রাণেতে প্রাণ মিলবে এবার, খুঁজে পাবি সত্যিকারের